সন্ধ্যা শুভ দাদা। সন্ধ্যা দাদা, ভালো আছেন? একদম। তো আমরা গত দিনে আমরা কর্ম কি একটু জেনেছি, মীমাংসা দর্শন অনুসারে কর্মের শ্রেণীবিভাগ পড়েছি। এবারে যেটা পড়বো আমরা আজকের পড়বো, গীতা কর্মকে কতগুলো ভাগে ভাগ করেছে, কতবার ভাগ করেছে, প্রকৃতি অনুসারে কি ভাগ করেছে, ঠিক আছে, সেইগুলো নিয়ে আজকের আমরা চর্চা করব। তাহলে আমরা কালকের এবারে কর্ম এখনো চলছে, এই কর্ম যখন আস্তে আস্তে যাবে, কর্ম এই যে কর্ম শেষ হবে, গীতার কর্মের ভাগগুলো শেষ হলে আজকের কর্ম কখন কর্ম যোগ হবে, সেই কর্ম যোগ তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কর্মের ফল। পরবর্তীকালে তার গুণ কর্ম আসবে, তারপরে আসবে কর্মের ফল। তো আজকের সেকেন্ড পার্ট হয়ে যাবে, থার্ড পার্টে হয়তো টোটাল হয়তো শেষ হয়ে যাবে, কখনো কখনো লাগতে পারে আরেকটা পার্ট, যাই হোক। তাহলে আজকের আমরা যেটা একটা শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক দিয়ে শুরু করি। বলছে কিং কর্মতি কবয় পত্র মহিতা তত্তে কর্ম প্রবক্সামি যজ্ঞাতা প্রক্ষাসে সুহাত মোক্ষ সে সুহাত। বলছে তাহলে গীতাতে বলছে কর্ম কি, তার কি কর্ম কি অকর্ম কি, এর যথার্থতা কি, এই নির্মাণ করতে গিয়ে কর্মের যথার্থতা নির্মাণ করতে গিয়ে অনেক সময় যারা খুব বুদ্ধিমান পণ্ডিত লোক অনেক সময় গুলিয়ে ফেলে। সেই জন্য এই অর্জুন একটা প্রশ্ন করেছিল যে যদি জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে এরকম কর্মে কেন প্রবুদ্ধ করা হচ্ছে। তো সেই জন্য গীতায় তখন ভগবান কৃষ্ণ তখন উত্তর দিয়েছে, কিং কর্বতী কবয় পাত্র মহিতাহা তত্তে কর্ম প্রবক্সামি যজ্ঞাতা মোক্ষ সে সুহাত। অর্থাৎ এই যে কর্মের, গীতাতে এইখানে কর্মকে 3 শ্রেণীতে আবার ভাগ করেছে। একটা হচ্ছে সাধারণভাবে কর্ম, ওই যে আমরা আগে পড়ে এসেছি না, কর্ম নৈমিত্তিক কর্ম, ঠিক এখানেও ঠিক সেইটা এরকম। কর্মটা বলছে যে কর্ম একটা সাধারণভাবে বলছে কর্ম, আর একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। তাহলে প্রথমে আমরা একটু বুঝে নেব কর্মটা কি। কর্ম কি বলতে গিয়ে বলা হচ্ছে যে তার আগে আর একটা শ্লোক বলেছেন, বলছে চতুর্বর্ণময়াসিষ্ট গুণ কর্ম বিভাগসা। অর্থাৎ মানুষ, এই যে আমরা জাতি ভেদ এই সকল বলে থাকি, কিন্তু আসলে জাতিভেদটা এরকম না। জাতিভেদ তার গুণগত কর্মগত ভেদেই তার জাতি নির্ণয় হয়, কখনো জন্মগত ভাবে কারো জাতি নির্ণয় হতে পারে না বা হয় না। তো সেই কারণে এখানে বলছেন যে কর্ম, তাহলে সাধারণ কর্ম বলতে তিনি বোঝাচ্ছেন যে এই যে আমরা এই কর্মকে আবার 3 ভাগে ভাগ করেছে। একটা কায়িক শারীরিক যে কর্ম, শারীরিক ভাবে যেটা করি, আর একটা হচ্ছে মানসিক, আর একটা হচ্ছে বাচিক। তো এই কর্মকে এইরকম ভাবে 3টে ভাগে ভাগ করা হয়েছে। যেমন এবারে বলছে যে কায়িক কর্ম, তাহলে কি হচ্ছে, বলছে যার জন্য যে কর্ম শাস্ত্র তার ধর্ম আর বর্ণ অনুসারে নির্দিষ্ট করে দিয়েছে, সেই কর্ম, সেইটা হচ্ছে শারীরিক কর্ম। তার জন্য যেটা বলা হয়েছে, সে তার ধর্ম আর বর্ণ অনুসারে তার গুণ অনুসারে যে কর্ম করছে সেইটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে ভাগ করে দিলে কিরকম, একটা শারীরিক, একটা কায়িক, আর একটা হচ্ছে মানসিক। তাহলে শারীরিক কর্ম কিরকম, একজন কৃষক, তিনি কৃষি বিষয়ে পারদর্শী, তিনি কৃষিকার্য যখন করছেন সুচারুতার সঙ্গে কৃষিকর্ম করছেন, ফসল ফলাচ্ছেন, তার জন্য এটা সঠিক কর্ম। তিনি কৃষি বিষয়ে পারদর্শী, তার গুণ হচ্ছে কৃষি কাজে নিপুণতা, তার এটা গুণ। তাহলে তিনি হচ্ছে কি, তার শ্রেণীতে কি শ্রেণীতে আসছেন, তিনি হচ্ছে কৃষকের শ্রেণীতে আসছেন। তিনি কৃষি কার্যে সুনিপুণ,
তার কৃষি কার্যের পারদর্শিতার কারণে তাকে কৃষি শ্রেণীতে আনা হচ্ছে। তিনি কৃষক, তার কার্য হচ্ছে শারীরিক, তিনি শারীরবৃত্তীয় ব্যবস্থাতে শরীরকে কাজে লাগিয়ে তিনি কৃষি কাজ করেন, তিনি কৃষি বিষয়ে পারদর্শী। কিন্তু কোনো কৃষকের হঠাৎ মনে হলো আমি বাস চালক হব, বাস চালাবো, তিনি বাসে উঠে গেলেন, বাসের পাইলটের মানে ড্রাইভারের স্টিয়ারিং এ বসে উল্টো পাল্টা চালাতে লাগলেন, বাসটা নিয়ে উল্টে খাদে বা পুকুরে ফেলে দিলেন। তাহলে তিনি সেই বিষয়ে পারদর্শী নয়, তিনি চালক না, কোনো বাহনের চালক না, সেই বিষয়ে তার কোনো গুণও নেই বা তার কোনো পারদর্শিতা নেই, সেই জন্য তিনি এই কাজ করতে পারেন না। দুজনেই কিন্তু শারীরিক পরিশ্রম করছেন, কিন্তু তার যে বিষয়ে পারদর্শিতা রয়েছে তাকে সেই ক্যাটাগরিতে ফেলা হয়েছে। সেই জন্য যে যার কর্ম তার গুণ অনুসারে, তার শ্রেণী অনুসারে তাকেই করার জন্য যে যে কর্ম করা হয় সেটা হচ্ছে কায়িক কর্ম বা শারীরিক কর্ম। এই কর্মের মানসিক কর্ম কিরকম? যেমন মনকে সংগঠিত করে যে কাজগুলো করা হচ্ছে, যেমন যারা শাস্ত্র বিষয়ে বলছে, যেমন একটা ছাত্র, তার মনকেই বেশিরভাগ কিন্তু নিয়ন্ত্রণ করে, মনকে সংগঠিত করেই কিন্তু এই যে অধ্যয়ন করে, বলছে মানে শাস্ত্রেই বলা হয়েছে ছাত্রানাং অধ্যয়নাং তপ। এখন ছাত্র তার যে কাজ অধ্যয়ন করা, সে সেটাই করতে থাকবে, তাহলে সেই কাজটা হচ্ছে ছাত্রের কাজ হচ্ছে মানসিক এবং শারীরিক সামান্য হলচাল, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানসিক বলা হয়েছে। আর বাচিক কর্ম কি? বাচিক কর্ম বলছে সেই মানুষের আবার ওই গুণ, তার ধর্ম, তার জ্ঞান অনুসারে তিনি বচন প্রদান করেন বা মানুষকে বোঝান। যেমন আমাদের মানুষকে বোঝান যারা এই যে যারা প্রবচন যারা কথা মানে কথাকার বা যারা দেখবেন গায়ক, এরা গানের মাধ্যমে মানে শ্রুতি কাউকে শুনিয়ে গায়ক আমাদের মনোরঞ্জন করে, গুরু আমাদের শোনানোর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে, মানে যারা প্রবচন দেন তারাও এই শোনানোর মাধ্যমে বিভিন্ন জ্ঞান জ্ঞান আমাদেরকে প্রদান করেন। এই যে তত্ত্ব, সেটা হচ্ছে বাচিক কর্ম। এইবারে এই যে কর্মগুলো যখন হচ্ছে, এই কর্মগুলোকে করতে গিয়ে মানুষ এই কর্ম করতে গিয়ে, সাধারণ কর্ম করতে গিয়ে বিকর্ম আর অকর্ম হয়ে যাচ্ছে। বিকর্ম মানে হচ্ছে, সেটা বলা হয়েছে পাপ কর্ম। পাপ কর্ম কখন হচ্ছে? বলছে শাস্ত্র আর বর্ণ অনুসারে একজন মানে যে কর্ম সংগঠিত হচ্ছে, সেটা আগেই বলেছি, সেটা তার নির্দিষ্ট কর্ম। তো এখন একজন পুলিশ অফিসারের কি কাজ, একজন ডাক্তারবাবুর কি কাজ, একজন অধ্যাপকের কি কাজ, এই যে তাকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, একজন গুরুর কি কাজ, কিন্তু সেই কাজ বহির্ভূত যখন তিনি কাজ করেছেন, পুলিশ কি কাজ করছে আমরা দেখছি, এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। বা অনেক অনেক ডাক্তারবাবু আছেন, তিনি হসপিটালে চাকরি করেন, কিন্তু সেখান থেকে তিনি পারিশ্রমিক নেন, কিন্তু সেইটাকে বেশি প্রাধান্য দেন না, যে ওটা কত পয়সা পাই, কিন্তু অন্য জায়গায় বেশি প্রাধান্য দেন। এই যে বিষয়গুলো, এইটা কিন্তু শাস্ত্র নিষিদ্ধ কর্ম, এটাকেই বলা হয়েছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম। তো এই যে কর্ম হচ্ছে প্রকরান্তে, কিন্তু এই যে কাজগুলো করছেন যে বা যিনি করছেন, তিনি প্রকরান্তে বিকর্ম করছেন, অর্থাৎ পাপ কর্ম করছেন। এই কর্মকেই পাপ কর্ম বলা হচ্ছে। আমার যে কর্ম, সেই কর্ম করতে গিয়ে আমি আরো কিছু পাওয়ার আশায় যখন আমি অন্য কর্ম করছি, সেই কর্ম থেকে আরো কিছু আমি আদায় করতে চাইছি, সেটাই কিন্তু পাপ কর্ম, সেটা বস্তুগত কর্ম। আর আমাদের যা কিছু এখানে একটা ভালো শ্লোকের অবতারণাও করেছেন,
আমাদের যা কিছু আমরা পাপ কার্য করি সবই কিন্তু আমাদের কামনার বশবর্তী। সে বিভিন্ন বিষয়ের কামনা হতে পারে, শারীরিক কামনা, ফিজিক্যাল কামনা, বস্তুর কামনা, কিন্তু মেন হচ্ছে কামনা। আর কামনার না পূর্তি হলে আমাদের কিন্তু মানে প্রথমে কোনো একটা বিষয়ের উপরে আমাদের কামনা জন্মায়, সেটা তার উপরে তারপরে কামনার পূর্তি না হলে তারপরে আমাদের কি হয়, ক্রোধ জন্মায়। সেই জন্য শ্লোকটা এরকম বলা, মানে শ্লোকটা বলেছেন, বলছে ধ্যায়ত বিষয় পুংসা সঙ্গস্তেষ উপজায়তে সঙ্গত সঞ্জয়াত কাম কামত ক্রোধাদ ভবতি কামত क्रोधात् भवति क्रोधाद भवति सम्महत सम्महत स्थिति विभ्रम स्थिति भ्रंश बुद्धिनाश बुद्धिनाश प्रणश्यति। তো আমাদের খুব একটা পরিচিত গানও আছে মনে হয়, আমরা শুনেছিলাম কিশোর কুমারের একটা গান, আমি খুব শুনতাম, লোভের পরে পাপ আসে পাপের পরে মরণ। ঠিক এই জায়গাটায় এই গানটার এই যে শ্লোকটা, এই শ্লোকটাকেই কোট করেই হয়তো কিশোর কুমার বা যিনি গানটা লিখেছিলেন কিশোর কুমার গেয়েছিলেন, এই গানটা গেয়েছিলেন আর কি, যে কোনো একটা বিষয় আমার ইন্দ্রিয় বারবার বারবার আমার মানে অতিরিন্দ্রিয় মনকে প্রভাবিত করছে, তো মনও প্রভাবিত হয়ে সেইটাই বিষয়ে ক্রমাগত 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 ভাবছি এইটা আমার চাই, আমি চাই, আমি চাই, কিন্তু যখনই আমি পেলাম না তখনই আমার সেটা কি হলো, সেই কামের পূর্তি না হওয়ার কারণে আমার ভিতরে ক্রোধ জন্মালো, ক্রোধ। তারপরে ক্রোধ ধীরে 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 আমার মানে মনকে পুরো আচ্ছন্ন হয়ে গেল, আমি আমার বুদ্ধি ধীরে ধীরে বুদ্ধির শুদ্ধি নষ্ট হতে শুরু করলো, আমার বুদ্ধি নাশ হতে শুরু করলো। আর মানুষের বুদ্ধি নাশ হলে তার ধ্বংস অনিবার্য হয়, এটা আমরা সবাই জানি। ঠিক এই রকম মানুষ যখন মানে যে কর্ম করছে সে কিন্তু জানছে না, সে ওই বস্তুর কামনায় হোক বা কোনো কিছুর মানে লোভে, মানে সেই তার পাওয়ার লোভে কামনাতে, মানে সে যে কাজ তার নয়, যে কাজ তার জন্য সঠিক নয়, নির্বাচিত নয়, সে কিন্তু সেই কাজটা করে যাচ্ছে, তখনই সেটাকে বিকর্ম বলা হয়। এবারে এখানে বলা হয়েছে অকর্ম। অকর্ম মানে আমরা একটা প্রবাদ বা বলি অকর্মণ্যা ঢেঁকি, তার মানে সে কোনো কাজের নয়। কিন্তু এইখানে অকর্ম সংস্কৃত শব্দে, এখানে অকর্ম শব্দের অর্থ হচ্ছে ভালো কর্ম। তাহলে ভালো কর্ম কোনটা? ওই যে আগেই বলা হয়েছে শাস্ত্র বর্ণ তার গুণ অনুসারে তার যে কর্ম, সে যদি কর্ম ঠিকঠাক কর্তব্যের সঙ্গে পালন করে সেটাই তার কাছে পাপ মানে পুণ্য কর্ম বা অকর্ম। যেমন একজন একজন যদি যিনি দেশ রক্ষক বা সৈন্য, তার ডিউটি হচ্ছে যদি কেউ মানে যুদ্ধ লাগে, সে কিন্তু সেই সময় যুদ্ধের সময় তার বিপরীত দিকের যে মানে শত্রুপক্ষ যেটা, তাদের কিন্তু তিনি হত্যা করবেন। তার হত্যা করা তার কাছে কিন্তু একজন সৈন্যের হত্যা করার কাছে মানে যুদ্ধের সময় সৈন্য হত্যা করবে, এটা কিন্তু তার জন্য কর্তব্য কর্ম, তার কাছে কিন্তু এটা পাপ কর্ম নয়। কিন্তু একজন সাধারণ মানুষ, আমার ঘরে যদি কেউ চুরি করে, আমি চোরকে কিন্তু ধরে আমি তাকে হত্যা করতে পারি না, এটাও কিন্তু আমার কাছে পাপ কর্ম। তাহলে আমার কাজ হবে চোরকে যখন আমি ধরতে পেরেছি আমি পুলিশকে ইনফর্ম করব, পুলিশ চোরকে যথাযথ সাজা দেওয়ার জন্য কোর্টে পৌঁছে দেবে, কোর্টে পৌঁছে দিলে কোর্ট পুলিশের বয়ানের উপরে নির্ভর করে, সাক্ষীর বয়ানের উপরে নির্ভর করে কোর্ট তার সাজা নির্ধারণ করে। সেখানে যদি পুলিশ তার কাজে অকর্তব্য মানে কর্তব্য ঠিক না করে তার বিকর্ম, এখানে যদি যদি গৃহী চোরকে ধরে পিটিয়ে মেরে ফেলে সেটা তার বিকর্ম, সেটা কোনো কিন্তু চোরে গৃহী চোর ধরেছে ঠিক আছে, তার চোর ধরা পড়েছে ধরেছে, তার কর্তব্য হলো চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু নিজে হাতে পানিশমেন্ট দেওয়ার কোনো তার কোনো শাস্ত্র কোনো সংবিধান তাকে দেয়নি। এটা হচ্ছে এখানেও যদি ওই আগের মতো এখানেও জাগতিক আর পরমার্থিক বিষয় এসে যায়, তো আমি ওই জাগতিক পরমার্থিক বিষয়ে আসছি না, এখানে মোটামুটি কালকে যেটা হয়েছে ওখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিকর্ম হয়ে গেল, অকর্ম হয়ে গেল, সাধারণ কর্ম তো হয়ে গেছে। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কর্তব্য কর্ম, মানে একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। এই কর্ম এইখানেই বলছে সকাম কর্ম কি আর নিষ্কাম কর্ম। মানে মানুষ সকাম কর্ম হচ্ছে মানুষ যখন কোনো কর্ম করছে
সেই কর্ম ফলের আশায় বাধাপ্রাপ্ত হচ্ছে করে, এবং সেই কর্ম কর্তব্য কর্ম আর থাকছে না। যখন কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে কোনো একটা মানুষ একজন তার সন্তানকে পালন করছে, এই আশায় পালন করছে যে আমার সন্তান বড় হয়ে বিশাল ইঞ্জিনিয়ার হবে, কি বিশাল ডাক্তার হবে, কি বিশাল অফিসার হবে, হয়ে আমাকে এইসব বিদেশ বিদেশ ঘোরাবে, কিংবা আমার সন্তান বিদেশে চাকরি করবে, আমাকে বিদেশে ঘোরাবে। সেই আশাতেই মানুষ করে যাচ্ছে, কিন্তু পিতামাতার দায়িত্ব কিন্তু তার কিন্তু এখানে আর মানে কর্তব্য কাজ মানে থেকে তিনি আশায় কাজ করে যাচ্ছেন। কিন্তু আশায় মরে চাষায়, এরকম একটা কথা রয়েছে। তো সেই জন্যে আমি এটা প্রায় বলে থাকি, এবং আজকাল দেখছিও তাই। আমি শহরে ঘুরছি, গ্রামে ঘুরছি, তো যদি কোনো পিতামাতা এই ভেবেই মানুষ করে যে আমার সন্তান আমাকে সুইজারল্যান্ডের সি বিচে ঘোরাবে, আমি নিশ্চিত সি বিচে ঘোরাক বা নাই ঘোরাক, বৃদ্ধাশ্রমে ঘোরাবেই ঘোরাবে, এটা কিন্তু একদম নোট করে নিতে পারে। আমি দেখছি যারাই এই আশায় করেছে সবাইকে এই ঘুরতে হয়েছে, যে তোকে এত আশা করে লেখাপড়া শেখালাম, তুই আমাকে একটু দেখবি বুড়ো বয়সে। কে কার দেখবে? কেউ কারোর দেখার নেই। তোমার কর্ম তোমাকে করতে হবে। তুমি পিতামাতা, তাকে মানে সৃষ্টিকর্মের মাধ্যমে তাকে সৃষ্টি করেছো, তার দায়িত্ব যতক্ষণ না সে সাবালক হচ্ছে, 18-20 বছর পর্যন্ত তার যা শিক্ষা সংস্কার সব দেওয়ার দায়িত্ব তোমার। তারপরে দায়িত্ব সে তার কর্ম, সে কি করবে সেটা সে জানে। কিন্তু তোমার দায়িত্ব এই পর্যন্ত, যতক্ষণ তাকে শিক্ষা সংস্কার যথেষ্ট পরিমাণে দেওয়া। আর আরেকটা বিষয়, মানে কোনো কর্ম, মানে আমি কর্ম করছি ভালো বলে ভালো কর্ম হিসেবে করছি, কিন্তু ভালো কর্ম অনেক সময় সকাম কর্ম আশায় বাঁধা হয়ে যায়। আমি মান মর্যাদা এইসবের জন্য যখন কর্ম করছি, তখনও কিন্তু সেটা সকাম কর্মের মধ্যে পড়ে যাবে। তাহলে নিষ্কাম কর্ম কি হবে? বলছে মানুষের মধ্যে যখন কিছু করার আকাঙ্ক্ষা, পাবার আশা, বাঁচার আশা, মরার ভয়, এই সকল যতক্ষণ তার ভিতরে থাকবে, ততক্ষণ সে মানে কর্তব্যের দায়িত্ব থাকবে, ততক্ষণ কিছু না কিছু যা করবে তার ভিতরে কিন্তু সে একটা আকাঙ্ক্ষাহীন হয়ে করবে। মানে যতক্ষণ যে মানুষের মধ্যে এইটা এসে যাবে যে এইটা আমার কর্তব্য কর্ম, আমাকে এটা করতে হবে, তাতে আমার কি পরিণতি হবে আমার দেখার দরকার নেই, তাতে আমার লাভ হবে না হ্যাঁ মানে লস হবে, এইটা আমার দরকার, এইটা আমার কর্তব্য। আমার আমার কর্তব্য হচ্ছে আমি চাষি, আমার কর্তব্য হচ্ছে আমার জমি আছে, আমার মাঠে আমার এই লাঙল দিতে হবে, লাঙল দিয়ে বীজ বপন করতে হবে, বীজ বপন করে এই পর্যন্ত আমার কাজ। তার সেই বীজ বপন করে গাছের পরিচর্যা আমাকে করতে হবে। এইবারে আমি যদি এই আশা করে বীজ বপন করছি, এই করছি করে কি হলো, দেখা গেল আমার লাভ লস হয়ে গেল। তো এই কর্ম কিন্তু সকাম কর্ম, কিন্তু আমি যদি এই কাজটাকে নিষ্ঠার সঙ্গে করি, এই কর্মই সকাম কর্ম, এই নিষ্কাম কর্ম সরি। যখন আমি আমার এই কাজটাকে কর্তব্য হিসেবে ধরে যখন কর্ম করছি, তখন এই কাজ নিষ্কাম কর্ম। আর কোন কর্ম মানে সেই আগে বলা হয়েছে বাচিক কর্ম, শারীরিক কর্ম, এই যে কর্মের যে শ্রেণী বিভাগ করা হয়েছে, মানসিক কর্ম, কোন কর্ম কিন্তু ছোট না। একটা কাহিনীর মাধ্যমে আমি একটু বলি, আর একটা শ্লোক এখানে একটু বলে দেওয়া দরকার আছে। বলছে যে অর্জুন যুদ্ধ মানে মধ্যিখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে যে আমাকে আমি কেন যুদ্ধ করব, যুদ্ধ করে কি লাভ, এতে সব আত্মীয় স্বজন মরে যাবে। তখন ওনাকে এই উত্তর দেওয়া হয়েছিল, সুখে দুঃখে সমকৃত্তা লাভ লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্ব নৈমম পাপম ব্যবসা। তো তুমি ক্ষত্রিয়, তুমি সৈন্য, তোমার কাজ যুদ্ধ করা, তোমার কাজ দেশকে রক্ষা করা। তার জন্য কি লাভ কি লস, কার মৃত্যু কার বাঁচা তোমার দেখা হবে না। তুমি যদি এই আশায় এই ভেবে তুমি যুদ্ধ না করো, তাহলে তখন বলেছিল যে এই যে মানে দুর্যোধন, দুর্যোধন আসলে কিসের প্রতীক? দুর্যোধন অহংকার পাপের প্রতীক, মানে সমাজের যারা ক্ষতিকারক তাদের প্রতীক। তো সেই দুর্যোধনের হাতে শাসনভার চলে যাবে। আর যদি তুমি যুদ্ধ না করো, তাহলে মানে দিকে দিকে এইরকম দ্রৌপদীর মতো মানুষ মানে মেয়েদের অত্যাচারিত হবে যদি তুমি যুদ্ধ না করো। তো সেই জন্যই লাভ লস যাই হোক না কেন, তোমার এটা কাজ না, তোমার কাজ যুদ্ধ করা। তুমি ক্ষত্রিয়, তুমি সৈন্য, তোমার কাজ যুদ্ধ করা, তোমার কাজ। এটাই হচ্ছে একজন ক্ষত্রিয়ের কাজ।
তো সেই জন্য এই শ্লোক বলা হয়েছে। এবারে বিবেকানন্দ এই বলতে গিয়ে একটা খুব সুন্দর গল্পের অবতারণা করেছেন, যে কোনো কাজ তার যদি কর্তব্য নিষ্ঠার সঙ্গে করে, কোনো কাজ ছোট না। মানে বলে একটা কাহিনী অবতারণা করেছে। কাহিনীটা এরকম, কোনো একটা দেশে একটা রাজন, একটা সেই সময়কার যুগে একটা রাজা ছিল। তিনি হঠাৎ মনে হয়েছে যে রাজাই সর্বোপরি, রাজার উপরে আর কেউ নেই। তো তিনি মানে একটা রাজা বা যারা গৃহী এরকম, মানে সর্বোপরি রাজা, তারপরে গৃহী, তারপরে সন্ন্যাসী, এরকম একটা তর্ক তিনি মানে ছেড়েছেন। তো তখন এরকম ভালো বললেন যে কারা বড়, গৃহী বড় না সন্ন্যাসী বড়? তো সন্ন্যাসীরা এসে বলছেন যে আমরা বড়। গৃহী বলছে কেন আমরা বড়, আমরা চাল ডাল দিই, তুমি ভিক্ষা দিই, তুমি গিয়ে খাও, তবে তো তুমি সন্ন্যাসী, তুমি তো কোনো কর্ম করো না। তো রাজা সন্ন্যাসীদেরকে বলেছে যে আপনি যে বড় তার প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। তো সন্ন্যাসীরা এইভাবে কি প্রমাণ দেবে? তো প্রমাণ দিতে পারছে না। বলছে ঠিক আছে, তোমরা কোনো অসুবিধা নেই, তোমরা আমার রাজ্যে থাকো, বিয়ে শাদী করো, সংসারী গৃহী হও। তো সবাইকে এইভাবে ধীরে 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 বিয়ে শাদী দিয়ে এভাবে করছে। তো একদিন এক তরুণ সন্ন্যাসী এসেছেন, এসে বলছে রাজন, আমি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি, তবে কিন্তু এখানে নয়, আমার সঙ্গে আপনাকে বেরোতে হবে রাজার বেশে নয়, ছদ্মবেশে। তো ছদ্মবেশে বেরোতে হবে। তখন রাজা বলল ঠিক আছে চলুন। বলে রাজা মানে সন্ন্যাসীর শিষ্যের বেশ ধারণ করেছে, সন্ন্যাসী দুজনে চলেছেন দেশ থেকে দেশান্তর, এক দেশ থেকে আর এক দেশ, আর এক দেশে চলেছেন। চলতে চলতে আর একটা দেশে পৌঁছেছেন, একটু ওর থেকে একটু বড় রাজ্য। সেইখানে রাজা মানে সেই ঘোষণা করে না, আগে দেখার দিনে ঢেরি পেটানো বলে, তো ঢেরি পেটিয়ে ঘোষণা করেছেন যে মেয়ে আমার কন্যার, আমার একমাত্র কন্যার স্বয়ম্বর সভা হবে। সেই স্বয়ম্বর সভাতে মানে সমস্ত ভিখারি থেকে শুরু করে সমস্ত মানুষজন ভাগ নিতে পারবে। শুধু আমার কন্যার পছন্দ হলেই তাকে সে বরমালা দেবে, তার বিনিময়ে সে তো আমার যেহেতু একলা কন্যা, সেহেতু সেই রাজ্যও পাবে, রাজকন্যাও পাবে। এরকম একটা ভাবে মানে ঘোষণা হচ্ছে। তখন বললো রাজা এরকম ঘোষণা করছে কেন? রাজার মেয়ে বলছে এর আগে একবার হয়েছে স্বয়ম্বর সভা, সেখানে সব রাজাদের অনুধাব মানে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু রাজকুমারীর কোনো রাজকুমারকে পছন্দ হয় নাই। সেই জন্য বলেছে যে মানে রাজকুমারীর পছন্দ সেই কোনো রকম হলে তাকে সেই কর্ম মানে দেয়া হবে, মানে এরকম। তো বলার পরে এবারে কি হলো, তখন সবাই ওই যোগদান করেছে, মানে জনসাধারণ থেকে শুরু করে সবাই, যে ভিখারি হোক, যাই পারে হোক, ব্রাহ্মণ হোক, সন্ন্যাসী হোক, সবাই। আর এই যে ছদ্মবেশী রাজা আর রাজন আর সন্ন্যাসী এরাও যোগদান করেছেন। তো স্বয়ম্বর সভা শুরু হয়েছে। রাজকন্যা মালা নিয়ে ঘুরছে, থামছে, দেখছে, যাচ্ছে, যেতে যেতে দেখছে হঠাৎ একটা বেশ দূরের একটা কোণে, একটু দূরে দেখছে যেন মনে হচ্ছে আলোর দ্যুতি। তো রাজকন্যা ওইদিকেই আগিয়ে যাচ্ছে, কি বিষয়, এখানে আলোর দ্যুতি কেন? তো ওইদিকে আগিয়ে যেতে গিয়ে দেখছে যে এক নবীন সন্ন্যাসী, যেন তার মানে সন্ন্যাসীর মুখমণ্ডল থেকে যেন দ্যুতি, কান্তি, মানে মানে আলোর জ্যোতির মতো ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। তো রাজকন্যা আর দ্বিতীয়বার ভাবেননি, সুন্দর একটা মানে সুপুরুষ, সূর্যের মতো তার তেজ, এই দেখে তিনি রাজকন্যা মালা, বরমালা নিয়ে মানে তার গলায়, সন্ন্যাসীর গলায় পরিয়ে দিয়েছে। তো সন্ন্যাসী বলছে আরে আমি সন্ন্যাসী, আমার এসব মালার প্রয়োজন নেই, বলে মালাটা আবার খুলে রাজকন্যার হাতে দিয়ে দিয়েছে। রাজকন্যা তখন আর ওর কোনো ভাবার মানে ক্ষমতা নেই, তিনি বলেই যে তখন ফের গলার মানে মালা এরকম দেবে। তখন রাজা বলছে সন্ন্যাসী ঠাকুর অত চিন্তার কোনো কারণ নেই, আমার একমাত্র মেয়ে, সমস্ত সম্পত্তি আপনার নামেই যাবে, অতএব চিন্তার কোনো কারণ নেই, সম্পত্তি নিয়ে আপনি বিবাহ করে নিন। তো এটা যেই আশ্বাসন শুনেছেন রাজকুমারী, রাজকুমারী দ্বিতীয়বার মালা পরিয়ে দিয়েছে। তখন সন্ন্যাসী কি করেছেন, ওই মালাকে ছিঁড়ে ফেলেছেন। মালাকে ছিঁড়ে ফেলে রাজ দরবার থেকে হনন 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 করে বেরিয়ে চলে যাচ্ছে। তো রাজকুমারীও তার পিছু নিয়েছে, তো সৈন্য সামন্ত পিছু নিয়েছে। রাজা তখন সৈন্য সামন্তদের বারণ করলো রাজকুমারীকে ছেড়ে দাও। রাজকুমারী নিজের সিদ্ধান্ত, ওর সিদ্ধান্ত অবিচল থাকবে, ছেড়ে দাও।
তো রাজকুমারী পিছনে পিছনে যাচ্ছেন সন্ন্যাসী, আর এই যে ছদ্মবেশী রাজন আর সন্ন্যাসী এরাও খানিকটা পরে বেরিয়ে রাজকুমারীর পিছু নিয়েছে। চলছে সবাই, চলতে চলতে একটা সময় এই সন্ন্যাসী তো মানে ওই পাশের জঙ্গলে একটা আশ্রম করে থাকতো, উনি জঙ্গলের রাস্তা জানেন। একটু চলতে 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 একটু সন্ধে মতো হয়ে গেছে, সন্ন্যাসী তখন ওই ঘুরু 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 অন্য পথে গিয়ে রাস্তা গুলিয়ে গেছে, গুলিয়ে সন্ন্যাসীর জায়গায় চলে গেছেন। সন্ন্যাসীকে আর দেখতে পাচ্ছেন না রাজকুমারী, রাজকুমারী তখন বসে বসে কাঁদছেন। তখন এরা যে রাজন আর সন্ন্যাসী ফলো করছিলেন, এরা ফলো করে গিয়ে ওখানে পৌঁছেছেন যে রাজকুমারী কাঁদবেন না, আপনাকে সকালবেলায় আপনার বাবার গৃহে আমরা পৌঁছে দেবো, আজকে রাত্রিটুকু এখানে রাত্রিবাস করে কাটান বলে একটা গাছের তলায় তারা আশ্রয় নিয়েছে এমন সময়। আর এই যে সন্ন্যাসী ইনি সাধন বলে, ইনি কিন্তু পশু পাখির ভাষা বুঝতে পারতেন। তো তখন উপর থেকে যে পাখির বাসা ছোট্ট পাখি মানে তার মানে পাখিকে বলছে যে দেখো মানে মানে আমাদের তো বাড়িতে অতিথি এসেছে। তো গিয়ে বলছে ঠিক আছে অতিথি এসেছে, তো এখন তো এই যে বন্যে রাত্রির হচ্ছে, এখানে তো বুনো মানে আরো সব ভয়ঙ্কর জন্তুরা আক্রমণ করতে পারে, তুমি আগে এক কাজ করে একটুখানি আগুন এনে দাও। বলে পাখিটা ওই রাত্রে বাসা থেকে উড়ে গিয়ে মানে পাশের গ্রাম থেকে গিয়ে খানিকটা আগুন এনে ঠোঁটে করে কষ্ট করে ঠোঁট পুড়িয়ে আগুন এনে ওইখানে ফেলে দিয়েছে। সন্ন্যাসী বুঝতে পেরেছেন, সন্ন্যাসী তো ভাষা বুঝেছেন, তখন রাজনকে বলেছেন নিজে কিছু শুকনো কাঠপালা জোগাড় করে ওই আগুনের উপরে দিয়েছে, আগুন জ্বলেছে, আগুন তৈরি হয়েছে, ওনারা সেইভাবে বসে রয়েছে। কিছুক্ষণ পরে আবার ওই পক্ষী বলছে গৃহিণী, গৃহে অতিথি এলে আমাদের সংস্কার অনুযায়ী তো আমরা এটা গল্পটা রূপক কিন্তু আসল ঘটনাটা এরকম, মানে এরকম বলাই হচ্ছে আর কি, যে বলছে আমাদের তো গৃহে অতিথি এলে আমরা তো ভাবি অতিথি দেবো ভব, আমাদের মানে এই বলা হয়েছে অতিথি দেবো ভব। তো অতিথি এসেছে আমাদের কিছু তাকে আহার দেওয়া উচিত। বলছে ঘরে তো কিছু নেই যে তিনটে লোকের পেট ভরবে। তো পাখি আর পাখি স্ত্রী আর দুটো বাচ্চা। তো পাখি বলছে তাহলে এই মানে এই জীবনের মূল্য কি? তো তাহলে মূল্য যদি মানে আমি যদি অতিথি সৎকার না করতে পারি, সেই জন্য আমার জীবনের কোনো মূল্য নেই। তো বলে ঠিক আছে আমি আমার দেহ দিয়ে অতিথি সৎকার করব। বলে পাখি ওই আগুনে এসে ঝাঁপ দিয়ে মরেছে যদি আমার দেহে মাংস। তখন তার গৃহিণী ভাবছে যে আমার স্বামী অতিথি সেবা, এই যে অতিথি তিনজন আর স্বামীর দেহ তো এইটুকু, তাহলে ওদের কি সেবায় লাগবে, আমিও যাই। বলে উনিও স্বামীর সাথে এসে আগুনে ঝাঁপ দিয়েছেন। তো এই মতো যখন সন্তান দুটো পিতা মাতার আদর্শে আদর্শিত হয়ে যে ঠিক তো ওদেরও হবে না, তাহলে আমরাও যাই। তো হওয়ার পরে তখন সন্ন্যাসী যেহেতু বুঝতে পেরেছে, বাঁচানোর চেষ্টা করেছে পাখিগুলোকে, কিন্তু বাঁচাতে পারেনি। ওইটুকু ছোট ছোট পাখি যদি আগুনের মধ্যে ঢুকে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য, বাঁচাতে পারেনি। তো রাজন বলছে কি হচ্ছে এসব, বলছে সব সকালবেলায় বলবো। তো সকালবেলা রাজকুমারীকে যথারীতি তার বাবার কাছে পৌঁছে দিয়ে জিজ্ঞাসা করছে রাজন পাখিগুলো যে মরলো কি বুঝলেন আপনি? বললো কিছুই তো বুঝলাম না, কিন্তু চারটে পাখি এইভাবে মরতে পারে বাঁকা যদি পড়ে যায়? বলছে না আসলে এই ব্যাপার হয়েছে। তুমি পাখি বলছে এরকম? তাহলে তো আমরা অনেক ভুল কাজ করেছি ওখানে বসে। বললো হ্যাঁ সেটা ঠিক। বলছে আপনি এখনো আপনার উত্তর পাননি? বলছে বলছে না বুঝলাম না ঠিক। বলছে কেউ কারোর জায়গায় ছোট না। বলছি দেখো সন্ন্যাসী যিনি সন্ন্যাস নিয়েছেন তার কাছে কামিনীরও প্রয়োজন নেই, কাঞ্চনেরও প্রয়োজন নেই, তার কাছে জমিরও প্রয়োজন নেই আর পরিবারেরও প্রয়োজন নেই। তার শুধু প্রয়োজন ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। তিনি ঈশ্বরের মানে সান্নিধ্য পেতে চায়, আর কিছু সে পেতে চায় না। তার না জমি জায়গা গয়না গাঁটি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু পেতে চায় না। সে তো অনায়াসেই রাজকন্যাও পাচ্ছিল, রাজদ্রব্য গাড়ি বাড়ি সবই পাচ্ছিল, কিন্তু তার প্রয়োজন নেই। যদি সে যথার্থ সন্ন্যাসী হয় সে সেই জন্য সব ত্যাগ করতে পেরেছে। আর এই যে পাখিগুলো, এই পাখিগুলো যথার্থ গৃহী, নিজের জীবন উৎসর্গ করে গৃহীর সেবা দিচ্ছে, সমাজের সেবা দিচ্ছে। তাহলে আপনি কাকে ছোট বলবেন? সন্ন্যাসীকে ছোট বলবেন না গৃহীদের ছোট বলবেন? কাকে ছোট বলবেন? তাহলে রাজন কেউ ছোট নয়, আপনি আপনার জায়গায় ঠিক। আর যে যে সন্ন্যাসী সেও তার জায়গায় ঠিক, সে তার যথাযথ তার সন্ন্যাসের যে ধর্ম, তার কাছে কামিনী কাঞ্চন কিছুই নয়, শুধু ঈশ্বর চরণ প্রাপ্তির জন্য সে কাজ করছে। আর সমাজের মঙ্গলের জন্য ঈশ্বর চরণ যেমন প্রাপ্তি করছে, প্রাপ্তির জন্য সে ব্যক্তিগত ওখানে কাজ আছে, কিন্তু তার যে কাজ ম্যাক্সিমাম কাজ হচ্ছে সমাজের হিতার্থে কাজ। সেই জন্য তিনিও তার জায়গায় সঠিক।
আর এই যে গৃহী যে জীবন উৎসর্গ করে যে মানে দিয়ে গেল, সেও তার জায়গায় সঠিক, কেউ বড় নয় কেউ ছোট নয়। ওই জন্য কোনো বলা হয়েছে শাস্ত্রে, কোনো কর্ম বড় নয় কোনো কর্ম ছোট নয়, সব কর্মই সমান। এর কিছু উল্টো মানে করে দেওয়া হয়েছে ভবিষ্যতে অন্য সব মানে ইন্টেলেকচুয়াল যাদের বলি, মানে যাই পারে সেটা বিতর্ক বিষয়। এইবারে এই যে বিষয় আর একটা মানে উদাহরণ দিয়ে বলা যায়, ধরুন মেলা হচ্ছে একটা, কোনো জায়গায় একটা মেলা বসেছে, দেখবেন প্রত্যেক মেলায় কিছু না কিছু স্বেচ্ছাসেবক থাকে, তারা স্বেচ্ছায় মেলাতে শ্রম দান করে। আবার মেলাতে দোকানদারও বসে, সেই দোকানদার যখন দোকান শেষে মানে দোকানদারি করে ফিরে যখন সে বসছে মানে হিসেব করতে, তার আরো রাত হয়ে যাচ্ছে, ঘুমোতে লেট হচ্ছে। কিন্তু যে স্বেচ্ছাসেবক যে ওখানে শ্রমদান করেছেন, সারাক্ষণ বা যাত্রীদের পাস করেছে, কোথাও আটকেছে কোথাও শ্রম করেছে, সে কিন্তু এসে মাত্র শুয়েছে আর তিনি নিদ্রায় চলে গেছেন। তার এখানে কিছু পাবারও নেই, কিছু হারাবারও নেই। এই যে কর্ম, স্বেচ্ছাসেবকের যে কর্ম, এটা নিষ্কাম কর্ম। আর দোকানদার তার মেলায় তার ব্যক্তিগত জন্য, এটা তার সকাম কর্ম। তো এইভাবে হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম, এই যে এই বিষয়টা এখানে এরকম ভাবে বর্ণনা করা হয়েছে গীতাতে, বা আপনাদের যে কি বলবো এটা সিলেবাস অনুসারে এই বর্ণনাগুলোই এখানে করা রয়েছে। সেই জন্য মানে শাস্ত্রে বলা হচ্ছে, বলছে জীবনে যাবৎ দানম সৎ প্রদানম ততধিকম ইত্যেষা প্রার্থনা স্নাকম ভগবান পরিপূর্যতাম। অর্থাৎ হে ঈশ্বর, আমাকে এই আশীর্বাদ করুন, আমি সমাজ থেকে যা পাচ্ছি তার অধিক যেন সমাজকে আমি দিয়ে যেতে পারি। কেননা এই কারণেই দিয়ে যাবার কথা বলছে, আমি তো সমাজ থেকে কিছু নিয়ে যেতে পারবো না, তাই না? তো এইবারে তাহলে এ তো গেল এতক্ষণ ধরে কর্ম কর্ম কর্ম, সকাম কর্ম নিষ্কাম কর্ম বাচিক কর্ম বিকর্ম অকর্ম, সবই কর্ম গেল। তাহলে কর্মযোগ কখন হবে? তাহলে প্রশ্ন আসছে কিনা? তাহলে এইবারে আসবো কর্ম কখন কর্মযোগ। বলছে আমরা যখন মনুষ্য জন্ম লাভ করলাম, কি পেলাম? মনুষ্য জন্ম লাভ করে শরীর পেলাম, পিতা মাতা পেলাম, আত্মীয় স্বজন পেলাম, ভাই বোন কাকা জ্যাঠা সব পেলাম, তার সাথে কিছু অর্থ প্রাপ্তি হলো। কিন্তু এই যে প্রাপ্তি হলো, এই প্রাপ্তি কোনটা আমার নিজস্ব? কোনোটা কি? একটু ভেবে দেখবেন, মনে হয় কোনোটাই নয়। যেমন একজন অফিসে চাকরি করেন, তিনি অফিসে যায়, তার কাজের জন্য তিনি টেবিল পান, চেয়ার পান, খাতা পান, কলম পান, তিনি কোনোটা কি বাড়ি নিয়ে আসতে পারেন? পারেন না। তার কারণ এইগুলো কোনোটা তার নয়। তো ঠিক তেমনি ভাবে আমরা ঈশ্বরের দেওয়া যে জিনিস, এই যে শরীর মন বুদ্ধি জমি বাড়ি আত্মীয় স্বজন পেয়েছি, এটা কোনোটাই আমার নিজস্ব নয়। আমি সব কিছু এখান থেকে মানে পরিত্যাগ করেই আমাকে কিন্তু চলে যেতে হবে। তাহলে তাহলে যোগ কি করে হচ্ছে? কর্মযোগ। কর্মযোগ হচ্ছে মানুষ অফিসে যাচ্ছে কাজের জন্য, সেখান থেকে যেমন এগুলো পাচ্ছে, এই যে অফিসের যে মানুষটি, সে যদি উৎসাহের সাথে সেবার মনোভাব নিয়ে তার যে অফিস কর্ম, যেটা আমার কর্তব্য কর্ম, সেই কর্ম মানে একেবারে মানে সেবা মানে এইভাবে সে করে যাচ্ছে, এটা আমার কর্ম, এটা আমার করতেই হবে, তৎপরতা আর উৎসাহের সাথে তার যে কাজ সে যদি করছে, তার বিনিময়ে সে কি পাচ্ছে? পাচ্ছে তো কিছু, বেতন পাচ্ছে। তাহলে কাজটি বেতন পাচ্ছে, তাহলে কাজটা কোথায়? অফিসের জন্য করা হচ্ছে, আর নিজের জন্য কি পাচ্ছে? বেতন পাচ্ছে। যখন এইভাবে যে উৎসাহের সঙ্গে সে সমস্ত কাজ যখন করছে, তাহলে কাজের থেকে তার কি হচ্ছে? এই কর্মের যে বন্ধন, ধীরে ধীরে তার থেকে মুক্ত, কর্মবন্ধন থেকে সে মুক্ত হচ্ছে। কিন্তু তিনি কোনোদিন এই কাজের থেকে উপরে কিছু চাইছেন না, কোথা থেকে এক্সট্রা কিছু চাইছেন না, কর্মে মানে উৎসাহের সাথে কর্ম করে যাচ্ছে। তাহলে এই কর্মে যখন উৎসাহের সঙ্গে যাচ্ছে,
তাহলে এখানেই হচ্ছে এই যে বেতন পাচ্ছে আর মানে সাধারণের জন্য সেই যে তার কর্তব্য কর্ম করে যাচ্ছে, তাহলে এখানেই হচ্ছে যোগ শুরু হচ্ছে। নিজের জন্য পাচ্ছে বেতন আর সমাজের জন্য যে পাচ্ছে সেটা হচ্ছে কর্ম। আর সেই বেতন আর এই যে কর্ম তখনই কর্ম যখন সে উৎসাহের সঙ্গে এই যে কর্ম করছে, সেই কর্ম তখন কিন্তু কর্ম যোগ হয়ে যাচ্ছে। তার কৃতকর্ম সে এখান থেকে তার যে যেটুকু পাওনা সে বেতন নিচ্ছে, কিন্তু এখান থেকে বাকি আর কিছু ফলের আশা ওই তো এসে যখন কর্ম করছে তখন এই কর্ম তার কাছে কর্মণ্য বাদ তারাস্তে মা ফলেষু কদাচন কর্মফল হেতুর্ভূমা ফলের আশা করে তুমি কর্ম করো না, ফলের আশা তুমি যাবে কর্ম ফলের আশা করবে ততই তোমাকে কর্মের বন্ধন তোমাকে আষ্টে পিষ্টে বাঁধবে। আর এই কর্মের বন্ধন তৈরি করে তাহলে তার ফল ও কর্ম যখন হয়েছে তার তো একটা কিছু না কিছু ফল, সেই ফলে তুমি ক্রমাগত বাঁধা পড়ে যাবে। সেই মতো তখন করে যে কর্ম তার নাজমুল ভাই আপনি মিউট দেন, আপনার প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে। নাজমুল ভাই আপনি মিউট দেন, আপনার প্রচুর সাউন্ড হচ্ছে, আপনার সাউন্ডের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না, আপনার ওখানে প্রচুর নয়েজ আসছে, প্লিজ। তো তাহলে আমরা কর্ম মানে কর্মের বাচিক, মানসিক, শারীরিক, কোন কর্ম পাপ কর্ম, কোন কর্ম পুণ্য কর্ম বুঝলাম, কোন কর্ম সকাম কর্ম বুঝলাম, কোন কর্ম নিষ্কাম কর্ম বুঝলাম। আর কর্মযোগ কখন হলো? আমার দ্বারা যখন যে কর্ম নিষ্কাম ভাবে যে কর্ম করা হচ্ছে সেই কর্ম কর্মযোগ হবে। যেমন একটা উদাহরণ দিতে পারি, এই যে প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, এই যে প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, কিছু কিছু মানুষ মানে কোথা থেকে ত্রাণ আসছে, একটা জায়গায় হয়েছে ঘটনা, কোথা থেকে ত্রাণ আসছে কে দিচ্ছে কেউ জানে না, সে ত্রাণ যাচ্ছে। কিন্তু আবার কেউ ত্রাণ নিয়ে যাচ্ছে গিয়ে তাদের দিচ্ছে আর ছবি খিঁচছে। তো আপনারাই ঠিক করবেন কোনটা সকাম আর কোনটা নিষ্কাম। যে কর্মে যদি আমি ওই যে মানে কিছু মানুষকে, দুস্থ মানুষকে সহযোগিতা দিয়ে আমি নাম যশের জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আমি আমার ছবি, দানের ছবি সহ ছেড়ে দিলাম, তখন কিন্তু এই কর্মটা আর নিষ্কাম কর্ম থাকে না। এখানে আমার নাম যশের আশায় আমি কর্ম করছি, এই কর্ম কিন্তু সকাম কর্ম। আবার গুণ কর্ম অনুসারে যদি যাই সেটা হিসেব মতো রাজসিক কর্মে চলে আসে, তাহলে নিষ্কাম কর্ম আর থাকবে না। কিন্তু আবার আমি দিল্লি থেকে ফিরছিলাম, দিল্লি থেকে ওই যখন আমি যোগ থেরাপি নিয়ে পড়াশোনা করতে গিয়ে ফিরছি, তো ভোরবেলা নেমেছি হাওড়া স্টেশনে, বাস পাচ্ছি না, তো বলি একটু হেঁটে হেঁটে ব্রিজের দিক থেকে যাই। তো ব্রিজ থেকে নেমে যখন ফুটপাথ ধরে আসছি, ওইসব মানে কিছু রেলিং বা কিছু সব ফুটপাথের জায়গা কিছু শেডিং মতো থাকে, ওইসব জায়গায় দেখছি সব লোকজন শুয়ে আছে, গরিব মানুষ মানে মুটে এরকম শুয়ে আছে। তো একজন মানে দুটো মানে আপাত দৃষ্টিতে দেখলাম মনে হয় তারা ডাকাতি করছে। পরে আমি ভালো করে যখন দেখলাম, আমি সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলাম ওইখানে। হুম ভদ্রলোকের আর তার সঙ্গে যে সাথী, তাদের আপাত পাস্তক মুড়ি দেওয়া শীতের সময়। তো তারা মুড়ি দেওয়া আর এরকম গাড়ি থেকে কিছু আনছে, আর যে লোকগুলো এরকম কুঁকড়ে কাঁকড়ে শুয়ে আছে, নতুন দামি দামি কম্বল তাদের গায়ে চাপা দিয়ে দ্রুত হারে চলে যাচ্ছে। আবার গাড়ি আর একজন লোক নিয়ে মানে গাড়ি চালাচ্ছে, আর একজন মানে গিয়ে আর একজনের কাছে পরপর 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 লাইনে যতগুলো ছিল কম্বল চাপা চাপা দেওয়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে গাড়িটা কোথায় চলে গেল কেউ তার খুঁজে পেল না। এই যে কর্ম হলো, এই কর্ম তার সকাম কর্ম হলো না নিষ্কাম কর্ম হলো, এইটা আপনাদেরকে বিবেচনা, ঠিক আছে? এই যে কর্মের এইভাবেই শ্রেণী বিভাগ করা হয়েছে। যখন আমি কর্ম করব, সেই কর্ম আমি কোনো আশা করে কর্ম করবো না, এটা আমার কর্তব্য কর্ম আমি করছি, আমি কাউকে কিছু দিচ্ছি। এমনকি যদি আমি গৃহেতে আমার আত্মীয় স্বজন পরিবার
মানে আপনি যে কালকেরে কেউ বলছিলেন না যে আমি কর্মযোগের বই কিনছি, ওখানে লেখা আছে দেখবেন একদম এরকম ভাবে সঠিক এরকম ভাবেই বলা হয়েছে যে আপনি ততক্ষণ খাবেন না। আমরা সেই মানে খুব মানে একটা আছে আমাদের দেশে ভুলভালতি ছড়ায় চর্চা করি যে তার থেকে আর ভালো মানে এ নেই, বাদ নেই। কিন্তু এই যে আপনি যদি ওই কর্মযোগ করেন, বলছে আপনি গৃহী যদি মানে কর্তব্য পরায়ণ গৃহকর্তা হন, আপনি ততক্ষণ খাবেন না আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন যারা আছে আশেপাশে, তারা যতক্ষণ না তাদের মানে পুরো অন্ন তাদের হয়েছে, আপনি ততক্ষণ অন্ন গ্রহণ করবেন না। ঠিক এইভাবেই কর্মযোগের বইটিতে আপনি পাবেন, দেখবেন। তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে মানে এই যে কর্মযোগের সিদ্ধান্ত এইরকম, তো সেই কর্মযোগ হবে যখন একজন গৃহতা আছি, যে আমি আছি, আমার কর্তব্য, আমার ভাই যদি আমার থেকে একটু মানে হয়, আমার তার দেখা, আমার যদি আমার আত্মীয় তার মানে মানে দুর্বলতা, খাওয়া হচ্ছে না, তার একটু দেখা, কিন্তু তার বিনিময়ে কখনো কিছু আশা করা উচিত না। তাহলে কিন্তু মানে পাওয়া মুশকিল হয়ে যাবে, তাহলে নিষ্কাম আর হলো না, সকাম হয়ে গেল। তো এইভাবে আপনি যখনই আপনার কর্মকে, এটা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনার শাস্ত্র, আপনার বর্ণ অনুসারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আপনি যেটা করবেন সেই কর্ম কিন্তু আপনার নিষ্কাম কর্মের দায়িত্বে পড়বে। আর কর্মযোগের সিদ্ধান্তই হচ্ছে নিষ্কাম কর্ম কর্মযোগে রূপান্তরিত হয়। এক কথায় বললে এটা আপনার নিষ্কাম কর্ম কর্মযোগে রূপান্তরিত হবে। ঠিক আছে, এবারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে করুন। এই পর্যন্ত যা বলেছি মোটামুটি পরিষ্কার হয়েছে তো? আর যদি না হয় কোথাও এটা একটু বললে আমি এখানে। জি দাদা, পরিষ্কার হয়েছে এখন পর্যন্ত যেটুকু বলেছেন, সুন্দর দাদা আমি মতো করে যেমন করে বুঝেছি, শাস্ত্রে অনেক বড় করে লেখা রয়েছে এ রয়েছে, আমি আমার চেষ্টা করেছি, বা আমার গুরুদেবরা আমাকে যেটুকু যেরকম ভাবে বুঝিয়েছে আমি আরো সেটাকে মানে আমি একদম গ্রামের ভাষায় করে নিয়ে এসেছি, সেটাকে উপস্থাপনা করেছি। হয়তো অনেকে মানে ভাষা এখানে খুব সচ্ছল নয়, অনেক ভাষা মানে ত্রুটি থাকতে পারে, সেই জন্য মানে এই ভাষাগত ত্রুটি বা এরকম মানে মার্জনীয়, এটা আমার মতে। কিন্তু আমি চেষ্টা করেছি উপস্থাপনাটা একদম প্রাণোজ্জ্বল করতে। কারোর যদি এখানে কোনো প্রশ্ন থাকে একটু করা। দাদা আমার একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে আমাদের যে এক্সাম গুলো হবে, তো সেটা কি আপনার যেমন যে ক্লাস হচ্ছে, এইটা কি এক সপ্তাহ ক্লাস হলো, ক্লাস হওয়ার পর এক সপ্তাহ পরে এক্সাম হবে? আর সে এক্সামের ধরনটা কি রকমের হবে, বা এইগুলোর উপরেই তো এক্সাম হবে? এখনো পর্যন্ত কোনো যদি ব্যাচে এটা না না, এটা একটু না এই বিষয়গুলো আমার কাছে ঠিক না জেনে মানে আমাদের কোঅর্ডিনেটর স্যার হচ্ছে আমাদের প্রভাত স্যার আছেন না, ওর কাছ থেকে একটু এগুলো কোয়ারি করে নেবেন, উনি ডিটেলস দিয়ে দেবেন একদম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর এই যে এখন যে পড়ালাম এর বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে এখানে একটু করুন। আমি আসলে লাস্ট দিকে জয়েন করেছি, আমার নেটে অনেক প্রবলেম ছিল জন্য আমি আসলে প্রথমে জয়েন করতে পারিনি, এটা আমার রেকর্ডিংটা শুনতে হবে। তবে লাস্টের দিক শুনে যতটা মনে হলো যে হ্যাঁ এটা ঠিক যে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, আমরা বুঝতে খুব এটা একদিন এবারে সুন্দরভাবে আপনি বোঝান, এবং এটা আমরা খুব সুন্দরভাবে বুঝি, এই জন্য যখন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবো না একদমের জিস্টটা নিয়ে যাবো, শুধু জিস্ট একদম নিগড়ে 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 আখের রস যেরকম নিগড়ায় না, ওরকম নিগড়ে সেই মানে একদম সেইটুকু বলে দেবো। ঠিক, আর কারো কিছু? দাদা গতকালকের বিষয়ে একটু জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গতকালকে তো ওই যে অর্থকর্ম আর গুণকর্মের মধ্যে নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম আর কাম্যকর্ম বলেছিলেন, আর বাকি সাত্ত্বিক, রাজসিক আর তামসিক কর্ম কি আমাদের সিলেবাসে নেই? আছে, ওই জন্য কালকের এটা আলাদা ভাবে বলিনি। এইটা এবারে আগামী দিনের চর্চাতে, আগামী দিনের ক্লাসে এইটা ওই সাত্ত্বিক মানে গুণ কর্ম আর কর্মের ফল কি সেটার উপরে চর্চা করে ক্লাস শেষ হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে, জি জি জি, ধন্যবাদ দাদা। হ্যাঁ বলুন। চমৎকার ক্লাস, খুব ভালো লাগছিল আসলে, মনে হচ্ছে এই ক্লাসটা
ভালো হয়, অনেকক্ষণ শুনি, কিন্তু সময় তো নেই। মানসিক কর্মটা নিয়ে যদি একটু ছোট করে বলতেন। মানসিক কর্ম তো আমরা জি। অ্যাকচুয়াল যে কর্মগুলো মনকে সংগঠিত করে করি, ঠিক আছে? যেমন ছাত্র মনকে সংগঠিত করে পড়াশোনা করে, এটাও যেমন একটা কাজ। আর একটাও বলতে পারি উদাহরণস্বরূপ, মনকে সংগঠিত করে আমরা যখন কোনো ধর্মীয় স্থানে যাই না, সেখানে গিয়ে আমরা মানে মানসিকভাবে কি করি, সেখানে গিয়ে মানসিকভাবে আমি মানে কারোর না কারোর জন্য কারোর মানসিকভাবে প্রার্থনা করছি তো, বা সে আমার জন্য হতে পারে, সমাজের জন্য হতে পারে, ঘরের লোকের জন্য হতে পারে। এই যে মনকে সংগঠিত করে যে কাজ, সেটাই হচ্ছে মানসিক কাজ। যেমন মনকে সংগঠিত করে পড়াশোনা করতে হয়, এটাও মানসিক কাজ। ওকে, ধন্যবাদ দাদা। আর কিছু? জি দাদা। হুম, হ্যাঁ, আমি একটা বলতেছিলাম যে কায়িক কর্ম ও শারীরিক কর্ম এই দুটো কি একই নাকি এটা ভিন্ন? মানে শরীরের মানে ভালো টার্মস হচ্ছে কায়িক বলা হয়, ঠিক আছে? সংস্কৃতে কায়িক বলে। আচ্ছা। ওকে, জি কায়িক দাদা। মানে আমাদের যে এই যে শরীরকে কায়া বলা হয়েছে, কায়া কায়াকল্প বলা, ওই জন্য জি কায়িক বলেছে। কিন্তু শারীরিকও কোনো অসুবিধা নেই, একই জিনিস। ওকে, জি দাদা, ধন্যবাদ। আর কিছু? একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার ছিল, অকর্মতে কি দুইটা ভাগ, ভালো কর্ম আর কর্তব্য কর্ম? কিসে কিসে? অকর্মতে অকর্ম মানে কি? অকর্ম হচ্ছে সেই কর্ম সবসময় ভালো কর্ম, সেটাই অকর্ম, ঠিক আছে? আচ্ছা অকর্ম না, বিকর্ম হচ্ছে খারাপ কর্ম। মানে ভাগ হচ্ছে ওইখানটায় হচ্ছে বিকর্ম আর অকর্ম। বিকর্ম হচ্ছে পাপ কর্ম, আর অকর্ম হচ্ছে পুণ্য কর্ম, যদি এরকম ভাবে ধরি, ঠিক আছে? তাহলে কর্তব্য কর্মটা হচ্ছে সম্পূর্ণটাই আলাদা। কর্তব্য কর্মটাই তো, কর্তব্য কর্ম যখন করছেন না, তখনই কি পাপ উৎপন্ন হচ্ছে? আপনি দেখুন ভালো করে, না আপনি আপনার সন্তানকে নিষ্ঠার সাথে পালন করছেন, কিংবা আপনি অফিসে চাকরি করছেন, নিষ্ঠার সাথে চাকরি করছেন, সেখানে কিন্তু আপনি কোনো মানে বিকর্ম করছেন না, বা কারোর থেকে কোনো ঘুষ নিচ্ছেন না, সেটা বিকর্ম হচ্ছে না, সেটাই আপনার জন্য অকর্ম হচ্ছে। কর্তব্য কর্মটাই যদি নিষ্ঠার সঙ্গে হয়, সেটাই অকর্ম। আর এই একই কথা, এই কর্তব্য কর্ম যখন আপনি নিষ্ঠার সঙ্গে করছেন না, তখন বিকর্ম। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, জি ধন্যবাদ। আর কিছু? ধন্যবাদ দাদা, অনেক সুন্দর আলোচনা, অনেক খুবই, কিছু জানলাম দাদা। হ্যাঁ, এরপরে আরো শেষের দিকে আরো জানা যাবে আরেকটু, ঠিক আছে? ইনশাল্লাহ। তো আমি শেষ করবো তাহলে, যদি আর কারো কিছু জানার না থাকে। আর যদি কেউ কিছু সংযোজন করতে চান এখানে, সে সংযোজনও করে দিতে পারেন। না দাদা, আপনার জ্ঞানের কাছে আমরা অজ্ঞ, আপনি এত সুন্দর করে বুঝান। এরকম কিছু জ্ঞান কিছু নেই, ঠিক আছে? আমার জ্ঞান নেই, ঠিক আছে? আমি একজন আপনাদের মতোই সাধারণ, একদম সাধারণ ঘর থেকে উঠে আসা সাধারণ মানুষ। এমন কিছু জ্ঞান নেই। হ্যাঁ, ঈশ্বরের কিছুটা কৃপা হয়েছে, সেই কারণে আমি বলতে পারছি, তিনি বলাচ্ছেন ভালোভাবে, এই জন্য, এই, আর কিছু নেই। না না দাদা, আপনারা অনেক জ্ঞানী, আমাদের সৌভাগ্য যে আপনাদের ক্লাস পাচ্ছি, আমাদের অনেক সৌভাগ্য যে আপনাদের ক্লাস করতে পারছি। আর এরকম অনেক বিষয় আপনারাও একদিন চর্চা করতে করতে এই জায়গায় পৌঁছতে পারবেন। জ্ঞান, এইরকম জ্ঞানী মানুষ যদি বলতে হয়, তাহলে হচ্ছে আমাদের অভিজিৎ স্যার, ঠিক আছে? উনি হচ্ছে জ্ঞানী মানুষ। আমি একেবারে সাধারণ মানুষ, আমিও ওনার ছাত্র, ঠিক আছে? তো জ্ঞানী মানুষ বললে উনি হচ্ছে জ্ঞানী মানুষ, অভিজিৎ স্যার। প্রত্যেকটা স্যার আমাদের জ্ঞানী। এই যে প্রভাত স্যার কিন্তু জ্ঞানী, প্রভাত স্যার, মঞ্জিল স্যার, দেখবেন ওরাও খুব জ্ঞানী লোক, ঠিক আছে? কিন্তু ওদের মানে একদম বয়স খুব কম বলে আমরা ওটা করছি না, মানে মনে করি না, কিন্তু ওদের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, আমার তো মনে হয়। অনেক সুন্দর ক্লাস নেয় প্রফেসর, প্র্যাকটিক্যাল, অনেক সুন্দর প্র্যাকটিক্যাল নেয়, অনেক জ্ঞানী, অনেক ওরা সুন্দর হচ্ছে মেডিটেশন করে। মানে সর্বোচ্চ, আমার তো মনে হয় সর্বোচ্চ ওরা। সেই জন্য হ্যাঁ, একটু একটু করে সঞ্চয় করেছি, এখান থেকে ওখান থেকে সবার থেকে। এমনকি অনেক সময়
মানে আপনাদের কাছে পড়াতে পড়াতে হয়তো এমন একটা কথা হয়, সেটাও আমি নোট করে রাখি, যদি আমার কাছে মনে হয় এটা শেখার আমার, আমি এইভাবে শিখি। ঠিক আছে, ওই জন্য আমার সেই কবিতাটা মনে পড়ে, আমাদের সম্ভবত সুনির্মল বসুর একটা কবিতা আছে, মানে আকাশ আমায় শিক্ষা দিলেও উদার হতে পাইবে, বায়ুর কাছে মন্ত্র আমি, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইবে। লাস্টে বলছে কবিতার, বলছে মানে সবার কাছে শিখছি আমি দিবারাত্র, সবার আমি ছাত্র। তো আমিও সেই রকম মনে করে রাখি, আমি সেই দিন আমি মনে করব যে আমার যথার্থ শিক্ষা হয়েছে, যেই দিন মনে করব সবার কাছ থেকে আমি, সরি, ফোন ঢুকেছিল আমারই একজন, মানে ক্লায়েন্ট, একটা কলকাতার ক্লায়েন্ট ফোন করেছিল, তো সেইটাই, তখনই মনে হবে যে হ্যাঁ কিছু জ্ঞান সঞ্চয় হচ্ছে, হয়তো সামান্য সামান্য, যখন আমি সবার কাছ থেকে নিতে পারছি, এটা হচ্ছে বিষয়। তো আপনারাও চেষ্টা করুন, ঠিক আছে, সবাই। এই যে এটা কিন্তু আমি বলবো, এটা একদম মানে অদ্ভুত জিনিস, মানে আমি এই যে আমি আপনাদের সামনে বসে আছি না, আমি কিন্তু একদম মানে বড় ধরনের একদম রুগী, এইখান থেকে এসে কিন্তু আমি এখন আমি আমি কথা বলছি, মানে এত আমার ক্ষমতাই হতো না। এটাই হচ্ছে এই যোগের পাওয়ার। যোগের পাওয়ার হচ্ছে আমি কথাই বলতে পারতাম না, আমি যখন 8-9-এ পড়তাম আমি কারোর সঙ্গে কথা বলতাম না লজ্জায়, আর এখন আমি এসে বলছি, সবার সামনে বলছি, আমি মাইকে দাঁড়িয়েও বলি, যোগের যখন বড় অনুষ্ঠান হয় সেখানেও আমি বলি। এটাই হচ্ছে যোগের মানে, এটাই হচ্ছে ঈশ্বরের কৃপা। কৃপা মানে জানেন, কৃপা মানে ওই যে কালকের বলছিলাম না, কর্ম কির মানে করো, তো ক্রি মানে কি করো, আর পা মানে পাও, করলে পাওয়া যায়। ভগবান কত সুন্দর মানে বলে দিয়েছে, মানে কৃপা মানে করো আর পাও। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ না করে কিছু পেয়েছে এরকম যদি কেউ দেখাতে পারে, তাহলে বলবো ও সেই ওখানে কর্মফল আসবে, আগামী দিনে যখন কর্মফল পাড়াবো তখন ওটা মানে পাওয়া যাবে। ও যে আপাতত দৃষ্টিতে আমরা মনে হচ্ছে ও কিছু করেনি, কিন্তু ও কিছু করে এসেছে, ওই জন্যই ও পেয়েছে, সেটা আগামী দিনের পড়াতে থাকবে, প্রারব্ধ কর্ম বলে সেটা। ঠিক, তাহলে আসি, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জি দাদা, আপনিও ভালো থাকবেন, আনন্দে আপনি ভালো থাকবেন। থাকেন। দাদা আপনি ভালো আবার দেখা থাকবেন। হবে আপনার ধন্যবাদ সাথে দাদা। ইনশাআল্লাহ। শুভরাত্রি দাদা, ভালো নমস্কার, থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। আমাদের এখন আবার ক্লাস শুরু হবে। Good evening, everybody. We'll be starting the class at 8:40. 4 মিনিটের ব্রেক। যদি কেউ ওয়াশরুম, জল, যা ইচ্ছা একটু ব্রেক নিতে পারেন।
Okay, I hope everybody is ready. Kindly switch on your cameras. দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, ক্লাসেস গুলো ঠিকঠাক চলছে। This is okay, not okay. Great. Okay. সো আগের উইকেও আমরা একটা প্রাণায়াম সেশন করেছিলাম, আজকে আবার আমরা প্রাণায়াম করব। জাস্ট একটা রিকোয়েস্ট, যেটা বারবার সবাই বলছিলেন, অনেকে ডিস্টার্ব হয়ে যায় কোশ্চেন মাঝখানে আসলে, সো একটা ক্লাসের স্টার্টিং এই আমি রিকোয়েস্ট করে রাখি যে যা প্রশ্ন হবে পাশে একটা পেন পেপার নিয়ে রাখুন, যা ডাউট আছে ইমিডিয়েটলি আপনারা লিখে রাখবেন। সেশন যখন এন্ড হবে ইমিডিয়েটলি আপনারা কোশ্চেনটা করতে পারেন। লাস্টে আমরা কোশ্চেন আনসারের জন্য সময় রাখবো। প্র্যাকটিসের মাঝখানে যদি কিছু হয়, খুব বেশি সমস্যা হলে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি ঠিক সময়ের মতন আনমিউট করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে নেব। ফাইন? ওকে, বা ইশারাও করতে পারেন। ওকে, কারণ অনেকবার হয় না, প্রাণায়াম এমন একটা প্র্যাকটিস, খুব স্যাটল প্র্যাকটিস, তো সবাই একদম চোখ বন্ধ করে সেটাকে কামলি সেটাকে প্র্যাকটিস করার জিনিস। তো তার মাঝখানে হঠাৎ করে যদি প্রশ্ন চলে আসে তো বাকিদের ফ্লোটা নষ্ট হয়ে যায়। ওকে, we'll begin the session then. Sit comfortable. Sit in a comfortable meditative posture. Any meditative posture, cross-legged hook, Vajrasan hook, Padmasan, Sukhasan, anything. With your head, neck, and spine erect. Your eyes gently closed. Your both palm resting on your knees. Your palm naturally curved. Slowly bring your awareness at the tip of your nostril and feel the flow of air moving in and out. Feel the expansion in your chest region as you inhale, and as you exhale, feel the contraction. Be completely aware of the process of breathing. We are going to begin the pranayama session with pranayam mantra. Join your palms in front of your chest. Namaskar mudra. प्राणस्येदं वसे सर्वं त्रिदिवे यत् प्रतिष्ठितम् मातेव पुत्रान् रक्षस्व श्रीश्च प्रज्ञाश्च विदेहि नैति। ॐ शान्ति शान्ति Shantihi. Slowly and gently put your both hands down on your knees and very gently let go all the awareness and prepare yourself for pranayama session. We'll begin the practice with
Kapalbhati Kriya. Kapalbhati Kriyaতে আমরা forcefully exhale করি and our abdominal muscle starts flapping. নিঃশ্বাস ছাড়তেই আমাদের পেট ভেতরের দিকে ঢুকবে। Inhalation will be passive. আমরা inhalation naturally হতে থাকবে, কিন্তু আমাদের exhalationটা actively হবে। We'll try for 60 to 120 strokes in a minute according to your capacity. Let's begin. Try to maintain the same rhythm and same speed throughout. Try to reach 120 strokes. If not, try to reach a little closer, যতটা সম্ভব হোক। Gently, slowly and gently stop the practice. And once you stop the practice, you'll feel the automatic cessation of the breath. নিঃশ্বাস নিজে নিজেই stop হয়ে যাবে। You neither feel like inhaling nor exhaling. Try to retain your breath for some time. When your breath is in retention phase, your mind becomes absolute silent. Try to experience that silence. And once again, when you feel like breathing, you can continue with normal breathing. Next, we'll move to the Vibhagiya Swas or the sectional breathing. For that, we have to adapt Chin Mudra first, your index finger and the thumb pressing each other very gently. And place this on your knees. হাঁটুর ওপর রেখে নেবো হাত। Keep your spine erect. নিঃশ্বাস নিতে নিতে আমরা পেট ফোলাবো, নিজের ধ্যানটাকে নিজের পেটের ওপর নিয়ে আসবো। As you inhale, your abdominal muscle bulges up like a balloon. And as you exhale, your abdominal muscle sinks completely inward. নিঃশ্বাস নিতে নিতে পেটের মাংসপেশি বেলুনের মতন ফুলছে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেট পুরো ভেতরের দিকে। চেষ্টা করব অন্য কোনো মাসলস এঙ্গেজ না হয়। Keep your awareness only on your abdomen. Continue for 7 rounds of deep inhalation and complete exhalation. Do not engage your chest muscles, only on your abdomen.
Once you are done with 7 rounds of inhalation and exhalation, gently let go the awareness and stop the practice. Now we'll move to the another section, that is thoracic breathing or the chest breathing. Now adapt Chinmaya Mudra. Chin মুদ্রাতে যেরকম ছিলাম বাকি 3টে আঙুল আমরা fold করে নেব। Now place your palm on your knees and shift your awareness on your chest region. নিজের ছাতির ওপর নিজের ধ্যানটাকে নিয়ে আসবো। Now inhale deeply and expand your chest. And as you exhale, contract your chest muscles completely. Continue for 7 rounds of deep inhalation and exhalation. নিঃশ্বাস নিতে নিতে ছাতি ফুলবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ছাতি ভেতরের দিকে। After completion of 7 rounds, gently stop the practice and let go the awareness from your thoracic region. Release the mudra. Now we'll move to the another section, that is clavicular region, আমাদের collarbone region এ নিজের ধ্যানটাকে নিয়ে আসবো। Pressing your thumb inside, make a fist and place it on your knees facing downward. হাতটাকে নিচের দিকে করে হাঁটুর ওপর রেখে নেব, মুঠো করে। Now shift your awareness on your collarbone region. নিঃশ্বাস নিতে নিতে আমরা collarbone engage করব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে collarbone relaxed. খুব বেশি আমরা exertion করব না, ন্যাচারালি নিঃশ্বাস নিতে নিতে যতটা উঠছে ততটাই উঠবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে shoulder coming down. In compare to other two sections, এটা একটু short breath হবে as we are engaging only the upper lobe. Continue the practice for 7 rounds. Once you complete 7 rounds, you can let go the awareness and stop the practice. Release the mudra. Now, finally, we'll move
for the full yogic breathing. For that, once again, pressing your thumb inside, make a fist. আবার সেরকম সেম ভাবে মুঠো করে নেব আর থামটাকে বাইরের দিকে ফেস করে আমরা দুটো নাভির কাছে রেখে নেব। ভিজিবল? নাও ইনহেল করতে করতে আমরা প্রথমে পেট ফোলাবো, তারপরে ছাতি, তারপরে কলার বোন ওপরের দিকে হালকা লিফট করব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কলার বোন নিচে, চেস্ট ভেতরে, পেট ভেতরে। ঠিক ফুল yogic breathing. We'll start the practice. We'll go for 7 rounds. 7 বার করবো এটাও। Inhale deeply. Bulge your abdomen, chest, collarbone. Exhale, release your collarbone, chest contraction, abdominal sinks in. Continue with complete awareness. ব্রিদিং এর সাথে যে মাসেলস এর মুভমেন্ট হচ্ছে সেটাকে পুরোপুরি সিঙ্ক্রোনাইজড করে রাখবো। লম্বা আর গভীর নিঃশ্বাস নেব আর পুরোপুরি নিঃশ্বাসটাকে বাইরে ছাড়বো। সাতবার হয়ে যাবার পর নিজে নিজে প্র্যাকটিসটা স্টপ করে দেবেন। You can release the mudra and relax. Next, we'll go for Surya Anulom Vilom. For that, you have to adapt Nasika Mudra. Index and middle finger আমরা ভেতরের দিকে প্রেস করে নেব and with the thumb আমরা রাইট নস্ট্রিল ইউজ করব and রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার দিয়ে আমরা লেফট নস্ট্রিলটাকে প্রেস করব। সো ফর সূর্য অনুলোম বিলোম আমরা কি করি? রাইট নস্ট্রিল ব্রিদিং। তো আমরা বাঁ নাকটা বন্ধ করে নেব, ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব আর ডান নাক দিয়েই নিঃশ্বাস ছাড়বো। ঠিক আছে? উইল কন্টিনিউ ফর 9 রাউন্ডস। ওকে? নাসিকা মুদ্রা। Opposite hand you can place in Chin Mudra or you can simply open your palm and place it on your knees. যেরকম comfortable. রাইট নাক দিয়ে নিঃশ্বাস নেব আর রাইট নাক দিয়েই নিঃশ্বাস ছাড়বো। Surya Anulom Vilom. Continue for 9 rounds. Try to keep your spine erect during the practice. আমাদের টেন্ডেন্সি থাকে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে পিঠ উজো হয়ে যায়। সো whenever you are aware একটু পিঠ সোজা করে নিয়ে বসবো।
Once you are done with 9 rounds, you can stop the practice. Release the posture. Next, we'll go for Chandra Anulom Vilom. For that, we'll close the right nostril, ডান নাকটা বন্ধ করে নেবো আর বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবো আর ছাড়বো। এটাও 9 রাউন্ডস আমরা কন্টিনিউ করব সেম ম্যানার। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবো, বাঁ নাক দিয়েই ছাড়বো। Once you are done with 9 rounds, you can stop the practice. Next, we'll go for Nadi Suddhi Pranayam. নাড়ি শুদ্ধি প্রাণায়ামে আমরা কি করি? অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং, লেফট দিয়ে নিঃশ্বাস নিয়ে রাইট দিয়ে ছাড়বো, রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো। দ্যাট কমপ্লিটস 1 সাইকেল। ঠিক সেরকমই আমরা 9 রাউন্ডস করব আর চেষ্টা করব লম্বা আর গভীর নিঃশ্বাস নেওয়ার আর সেটাকে কমপ্লিটলি এক্সহেল করা। ঠিক চেষ্টা করব এক্সহেলেশনটা আর আমাদের ইনহেলেশন থেকে একটু বেশি লম্বা হবে এক্সহেলেশন। আর চেষ্টা করব যে ইমিডিয়েটলি নেওয়া ছাড়া খুব বেশি না করা, একটু সময় নিয়ে নিলাম, দেন আরামসে এক্সহেল। ওকে, once again adapt নাসিকা মুদ্রা, ক্লোজ your right nostril, লেফট দিয়ে আমরা স্টার্ট করব। নাইন রাউন্ডস হয়ে যাওয়ার পর
নিজেই হাতটা নিচে নামিয়ে নেবেন। Once you are done with 9 rounds, you can stop the practice on your own. Try to feel the sense of balance in your whole body. Try to feel the calmness. Relax your whole body. Be aware of breath in the nostrils. Now gradually shift your awareness of breath to the throat after some time. নিজের ধ্যানটাকে নিজের থ্রোটের ওপর নিয়ে আসবো, আর নিঃশ্বাস সেখান থেকে এয়ারের যে ফ্লো হচ্ছে সেটাকে ফিল করব। Feel the inhalation and exhalation through the throat region. Now gently contract the glottis so that a soft snoring sound is produced. আস্তে করে আমাদের থ্রোটটাকে গ্লটিসটাকে কনস্ট্রিক্ট করে নেব, কন্ট্রাক্ট করে নেব, যাতে একটা সফট স্নোরিং হিস মতন সাউন্ড প্রডিউস হয়। এটাকে বলা হয় উজ্জায়ী ব্রিদিং। ফাইন। সো একটা বাচ্চা যখন ঘুমানোর টাইমে নাক ডাকে ঠিক সেরকমই হালকা আওয়াজ বেরোবে, স্নোরিং সাউন্ড। আমি জানি না আপনাদের আওয়াজ আসছে কিনা, আওয়াজ পাচ্ছেন অর নো? হালকা হালকা আওয়াজ পেয়েছেন? হ্যাঁ, ঠিক সেরকমই আওয়াজ হবে। তো গ্লটিসটা সারাক্ষণই কনস্ট্রিক্টেড থাকবে। এই কনস্ট্রিকশন অবস্থাতেই আমরা নিঃশ্বাস নেব আর ছাড়বো। কি হচ্ছে, ধরুন আমাদের এয়ারওয়েটা এতটা ব্রড আছে, কিন্তু আমরা যখন কনস্ট্রিক্ট করে নিচ্ছি তো এয়ারওয়েটা ন্যারো হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি যখন এয়ারওয়েটা ন্যারো হয়ে যাবে তখন এয়ার পাস করলে একটা সাউন্ড প্রডিউস হয়। তো ওই সাউন্ডটাকেই আমরা যখন প্রডিউস করে ব্রিদিংটা করছি সেটাকে বলা হয় উজ্জায়ী ব্রিদিং। ফাইন। তো আমরা 10 রাউন্ডস এটা করব, ইনহেলেশন এন্ড এক্সহেলেশন। চলুন, ক্লোজ ইউর আইজ। নিজের ধ্যানটাকে নিজের থ্রোটের ওপর শিফট করে নেব। যাদের এখন এই আওয়াজটা প্রডিউস হচ্ছে না, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ওটা চলে আসবে। ফাইন। এখন ফোকাস করব যাতে এটাকে ভেতরের দিকে কনস্ট্রিক্ট করে নেব। Once you are done with 10 rounds, you can gently stop the practice. Feel the changes in your breathing pattern. Ujjayi pranayama is very good for thyroid. আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এখানেই হয়। তো উজ্জায়ী ব্রিদিং আমাদের থাইরয়েডটাকে ব্যালেন্স করতে খুব হেল্প করে। Right? Now we'll move to the another set of pranayam যেটাকে বলা হয় কুলিং প্রাণায়ামাস। ওকে, কুলিং প্রাণায়ামের মধ্যে 3টে প্রাণায়াম হয়। আইডিয়ালি এখন উইন্টার সিজন আসছে তো আমরা উইন্টার সিজনে অ্যাভয়েড করি,
বাট স্টিল আমাদের শেখার আছে, তাই জন্য আমরা এখন প্র্যাকটিসও করব। যাদের কোল্ড কাফ আর ফিভার আছে তারা এই প্র্যাকটিসটা করবে না, দে ক্যান সিম্পলি অবজার্ভ দ্য প্র্যাকটিস। সো ফার্স্ট ওয়ান ইজ শীতলি প্রাণায়াম। শীতলিতে কি করি আমরা, টাং রোল করে নিই, ঠিক? টাংটা রোল করার পরে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই, মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি। কিভাবে? ঠিক, যখন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আমাদের গলা থেকে পুরো ঠান্ডা হাওয়া ভেতরে যাচ্ছে, ঠিক সেটাকে ফিল করব। দেন আমরা মুখটা বন্ধ করে নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেবো, ঠিক? তো উইল কন্টিনিউ ফর 5 রাউন্ডস অফ শীতলি প্রাণায়াম। কিছু কিছু জনেদের কিছু কিছু লোকেদের জেনেটিক্যালি টাংটা রোল হয় না, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, যতটা গ্যাপ হচ্ছে সেখান থেকেই নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করব। Once you complete 5 rounds, relax. Next, we'll go for শীতকারী প্রাণায়াম, ঠিক? এটাও একটা কুলিং প্রাণায়াম। তো প্রথমে আমরা করেছিলাম টাং রোল, এবার আমরা করব টাংটাকে আপার প্যালেটের সাথে ওপরের যে দাঁতের সাথে প্রেস করে নেবো। তো কি হবে, জিভের সাইডে একটা গ্যাপ ক্রিয়েট হবে, দু সাইডেই গ্যাপ ক্রিয়েট হবে, সেই গ্যাপ থেকে আমরা নিঃশ্বাসটা নেবো। এটাও আমরা কন্টিনিউ করব 5 রাউন্ডস, 5 বার। মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়া। রিল্যাক্স। ফাইনালি লাস্ট কুলিং প্রাণায়ামা, দ্যাট ইজ সাদান্তা, ঠিক? এটাতে আমরা টিথ, আপার প্যালেট আর নিচের প্যালেটটাকে একসাথে ক্লেঞ্চ করে নিই, ঠিক? দাঁত একসাথে এরকম, আর দাঁতের মাঝখানে যে ফাঁকগুলো আছে সেখান থেকে এবার আমরা নিঃশ্বাস নেবো। তো এটাতে আরেকটা অ্যাড অন হয়েছে, যাদের দাঁতের সেন্সিটিভিটি আছে তারা এই প্র্যাকটিসটা অ্যাভয়েড করবে। কন্টিনিউ ফর 5 রাউন্ডস। মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়া। Once you complete 5 rounds, relax. All this cooling pranayama induces muscular relaxation and gives overall cooling effect. আমাদের ইএনটি মানে চোখ, নাক, কান এগুলোকে সুদেন করে, খুব রিল্যাক্সড করে, আর আমাদের ব্লাডটাকেও পিউরিফাই করতে হেল্প করে। ওকে,
and অ্যালার্জিস ডিউ টু কোল্ড যেগুলো হয় সেগুলো রিডিউস করতে হেল্প করে, আর টেনশন আর স্ট্রেস গুলোকে মেন্টাল যে টার্বুলেন্স থাকে মাইন্ডে সেগুলোকেও কাম ডাউন করতে হেল্প করে। অ্যান্ড ইট অলসো কিওরস ক্রনিক ডিসপেপসিয়া যেটাকে বলা হয় না, ইনডাইজেশন যেটাকে বলা হয়, সেটাকেও কিওর করতে হেল্প করে। স্কিন ডিজিজেস, অনেকগুলো ক্রনিক স্কিন ডিজিজেস সেগুলোকেও কিওর করতে হেল্প করে, বিকজ অটোমেটিক্যালি যখন ব্লাড পিউরিফাই হবে তো স্কিনের প্রবলেমস গুলো দূর হয়ে যায়। অ্যান্ড অলসো এই হালকা অ্যাসিডিক ফিলিং যেগুলো হয় সেগুলোকেও ওভারকাম করতে হেল্প করে। ওকে, নেক্সট উইল গো ফর ভ্রামরি প্রাণায়াম। আগের দিনেও করেছিলাম আমরা। উই প্রডিউস না কারা সাউন্ড, উই আমাদের টাং আপার সফট প্যালেটে টাচ করবে। ফাইন, ইউ ক্যান কিপ ইউর বোথ পাম ইন চেন মুদ্রা। ফাইন, লম্বা নিঃশ্বাস নিয়ে আজকে আমরা 9 রাউন্ডস প্র্যাকটিস করব। সবাই যে যার ক্যাপাসিটির হিসাবে লম্বা যতটা, এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের ব্রেথ হোল্ডিং টাইম কত হয়। হ্যাঁ দাদা বলুন, কিছু বলবেন ইম্পর্টেন্ট? জর হিপ বন্ধ থাকবে, আপার প্যালেটে যখন জিভ ব্যথা থাকবে জ বন্ধ থাকবে। আমাদের লিপটা বন্ধ থাকবে, টিথের মাঝখানে হালকা গ্যাপ থাকতে পারে, বাট জ বন্ধ হবে না, না চোয়ালটা বন্ধ হবে না, তাই না? না না। Okay, so we'll start the practice. 9 rounds will go for Bhramri. আর আমরা চেষ্টা করব ভাইব্রেশনটাকে আমরা আপার রিজন মানে হেড রিজনে ফিল করার। ফাইন, ক্লোজ ইউর আইজ। Once you completed the 9 rounds of Bhramri, relax yourself. Observe the changes in your body, mind, and breath. Observe the silence for some time before we close the session.
Now gently adapt Namaskar Mudra. Sarve bhavantu sukhinah, sarve santu niramaya, sarve bhadrani pashyantu, ma kaschid dukha bhag bhavet. Om Shanti Shanti Shanti. Gently rub your palm. Give a gentle massage on your face. Slowly and gently with few blinks. You can open your eyes. Now if you have any doubt, you can ask me the questions. যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি প্রশ্ন শুরু করব। কারোর কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমি প্রশ্ন শুরু করি। দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই যে শীতলী প্রাণায়ামটা করার সময়, আচ্ছা এই ক্ষেত্রে কি মানে ঠান্ডার সমস্যা যদি কারো থাকে ক্রনিক, সে কি এটা অ্যাভয়েড করবে? একদম অবশ্যই। মানে অ্যাজমা বা ব্রঙ্কাইটিস এগুলো থাকলে? হ্যাঁ হ্যাঁ, ইউ শুড অ্যাভয়েড, নালে ওটা আরো কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়। লং টার্মে হয়তো প্রলং প্র্যাকটিসে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যেই সময় ট্রিগার্ড হয়ে আছে সেই সময় করা উচিত না। ধরুন মানে সুস্থ থাকা অবস্থায় করতে পারবে। ফর এক্সাম্পল ধরুন রাইনাইটিসে কি হয়, হাঁচু আসে আর নাক থেকে জল বেরোয় খুব বেশি, রানিং নোজ হয়, রাইনোরিয়া যেটাকে বলে। তো এটা মাঝে মাঝে এমন হয় যে কোনো কোনো দিন খুব বেশি নাক থেকে জল বেরোচ্ছে, তো সেই টাইমে অ্যাভয়েড করা উচিত। বাট ইন লং টার্ম বলা হয়েছে যে বেনিফিটস এ দেওয়াও আছে যে অ্যালার্জিস ডিউ টু কোল্ড ক্যান বি এফেক্টিভলি ওভারকাম বাই প্রলংড প্র্যাকটিস। এমন না যে একবারে লম্বা সময় অবধি প্র্যাকটিস করে গেলে ঠিক হবে, বাট যে সময় আমরা কোল্ডে ভুগছি সেই সময় করা অ্যাভয়েড করা উচিত। ওকে, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, শীতকালীন সময় আমরা যখন টানটা রোল করে নিচ্ছি, নিয়ে যখন বন্ধ করছি আর নিঃশ্বাস ছাড়ছি, দুইটার গ্যাপের মধ্যে কোনো রিটেনশন আছে নাকি কন্টিনিউয়াসলি? না না, কোনো রিটেনশন নেই। জাস্ট আমরা যখন নিচ্ছি তো অটোমেটিক্যালি একটা ছোট্ট একটা পজ চলেই আসে, কারণ আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর তারপরে মুখটা বন্ধ করছি, তারপরে নাক দিয়ে ছাড়ছি। তো একদম ইমিডিয়েট সেটা হবে না। তো এই নর্মাল যেটা আছে সেটাই, আলাদা করে কোনো রিটেনশনের ব্যাপার নেই এখানে। থ্যাংক ইউ। ওকে, দাদা ওই ঠোঁটের যে বললেন গলা দিয়ে একটা শব্দ থাইরয়েডের জন্য ভালো, সেটা আমার শব্দটা গলা দিয়ে আসে নাই। হ্যাঁ আমি বললামই, ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে গ্লটিস হয় আমাদের থ্রোটে না, গ্লটিস যেখান থেকে আমরা খ খ জিনিসটা বলি না, ক খ, খ না অ্যাকচুয়ালি এটা হ হ, এই এই আওয়াজটা যেখান থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে গ্লটিস থেকে আসে। তো ওই গ্লটিসটাকে আমাদের চেপে ধরতে হবে, ঠিক? আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, দেখবেন চলে আসছে। আচ্ছা দাদা, এই যে জিনিসটা বললেন ওইটা যখন যে এই জায়গাটা আমরা চেপে ধরি, ধরে যখন নিঃশ্বাস নেই বা ছাড়ি একটা গড়গড় শব্দ হয়, এই সাউন্ডটাই কি? হ্যাঁ, কিন্তু আলাদা করে কোনো সাউন্ড বেরোবে না, ওটা নিঃশ্বাসেরই সাউন্ড হবে। নিঃশ্বাসেরই একটা একটা গড়গড় ছোট একটা সাউন্ড হয়। হ্যাঁ, একটা বাচ্চা যখন নাক ডাকে ঘুমানোর টাইমে ঠিক সেরকমই অল্প আওয়াজ বেরোবে, খুব বেশি নয়। আচ্ছা আচ্ছা। ওকে দাদা, হ্যাঁ বলুন। এই চেপে ধরার এই ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার হতে পারিনি, মানে কিভাবে চেপে ধরো? কনস্ট্রিকশন, যেরকম ধরুন হাতে যখন মুঠো করছি তখন কি করছি, এরকম টাইট করছি না, ঠিক? তো গলাটা তো আমরা ওরকম হাত দিয়ে চেপে ধরতে পারবো না, তো সেটাকেও ভেতরের দিকে একটু গ্লটিসটাকে কনস্ট্রিক্ট করার চেষ্টা। তো কি হচ্ছে, পাইপটাকে আমরা ন্যারো করে দিচ্ছি,
হ্যাঁ হ্যাঁ পাইপটা যখন বেশি ফোলা আছে তখন হাওয়াটা আরামসে যাচ্ছে আসছে। যেই মানে পাইপটা ন্যারো হয়ে যাচ্ছে, শ্বাসনালী হ্যাঁ যেই পাইপটা ন্যারো হয়ে যাচ্ছে ঠিক সেখান থেকে হাওয়া পাস করলে একটা আওয়াজ, একটা শব্দ হবে, ফ্রিকশন হচ্ছে না, ফ্রিলি মুভ করতে পারছে না, তো ওই আওয়াজটা সেই কারণেই বেরোয়। এটা থাইরয়েডের জন্য ভালো। খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আর কারোর কোনো প্রশ্ন? ওকে, কেউ একজন আমাকে যোগার ডেফিনেশন বলতে পারবে, যে কোনো একটা ডেফিনেশন অফ যোগা, এনি ডেফিনেশন অফ যোগা। এখন 2-3 মিনিট আছে, আমরা একটু কুইজ করব। দাদা এই যে উষ্ট্রাসন যেটাকে আমরা বলি, এটার উষ্ট্রাসন। না না না, আমি যোগার হ্যাঁ আচ্ছা, আপনার আলাদা কোনো প্রশ্ন আছে? জি জি, হ্যাঁ বলুন। হ্যাঁ উষ্ট্রাসন যেটা আমরা একটু করি, তো এটা অনেক সময় দেখা যায় এটা করলে যে পায়ের ব্যথা বা ভালো হয়, কিন্তু আবার অনেক সময় নার্ভটা আছে যেটা খিচে ধরে, মানে টেনে ধরে, এটা এটার জন্য কি করা যায়? পায়ে কোন জায়গাটায়? হাঁটুতে যদি ব্যথা থাকে তাহলে উষ্ট্রাসন, বজ্রাসন কিছুই করা যাবে না। থাইস, মাসেলের ভিতরে টান দেয় আর কি। থাইসে হয় কি? হ্যাঁ থাইসে, হ্যাঁ, তো প্রথমে থাইসে যে আপনি মাসেলটা আছে তো একদম মাসেলে। পেছনে হিল ধরার চেষ্টা করবেন না, প্রথমে হাফ উষ্ট্রাসন করবেন, মানে কোমরের ওপর হাত দিয়ে, ঠিক কোমরের ওপর সাপোর্ট দিয়ে দুটো হাতের যতটা বেন্ড হচ্ছে ততটা করবেন। আস্তে আস্তে যখন ফ্লেক্সিবিলিটিটা বেড়ে যাবে তারপরে আপনি পুরো উষ্ট্রাসনে যাবেন। ঠিক, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। দাদা দাদা যোগ বলতে আমি বুঝি আত্মার সঙ্গে পরমাত্মার মিল, মনের সাথে মাইন্ডের মিল। ঠিক আছে, ভুল না, বাট ব্যাপারটা হচ্ছে যে এই জন্য আমি প্রশ্নটা করলাম যে হোয়াট ইজ যোগা যখন বলা হবে তখন আপনারা নিজের মতন যা বুঝেছেন সেটা বলবেন। যখন ডেফিনেশন বলা হচ্ছে তো বিভিন্ন টেক্সট তে যা বলা হয়েছে, বলবো হ্যাঁ যেরকম ভগবদ গীতাতে কিছু একটা শ্লোকের একটা ডেফিনেশন আছে, পতঞ্জলির একটা আছে, যোগ বশিষ্ঠের কিছু আছে, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনাদের ভুলনে বইও এখনো দেওয়া হয়নি, আমি আজকে সুপ্রিয়তাকে পাঠিয়ে দেবো, সে আপলোড করবে। দাদা হ্যাঁ তাহলে বলুন। আমরা একেবারে যেগুলো দেয়া আছে বইয়ে ওই কোটেশন গুলো শিখে নিব, নিজের মতো করে বলবো না। হ্যাঁ ওটা এক্সপেক্ট করছিলাম। ঠিক আছে, পরীক্ষাতে বাই চান্স যদি আসে হোয়াট ইজ রাইট এনি ডেফিনেশন অফ যোগা, তো আপনারা যে কোনো একটা কোট করতে পারেন। ফর এক্সাম্পল যোগাস চিত্তবৃত্তি নিরোধ, যোগা কর্মসু কৌশলম, ঠিক, সেটাকে একটু লিখে সেটাকে এখন থেকে ডিফাইন এটা শিখে নিব। ওকে ওকে, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, আমরা আসনের ক্লাস করেছি, আসনের ডেফিনেশন কেউ বলতে পারবে? আসন বলতে কি বুঝি আমরা? হোয়াট ইজ আসন? স্থিরভাবে সুখে অবস্থান। ভেরি গুড। তো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা সেটা কি কি? একটা তো সুখ বললেন, আর একটা স্থির সুখম আসনম। স্থিরম সুখম আসনম। হ্যাঁ, তো দুটো জিনিস কি কি আছে? স্থিরভাবে থাকতে হবে এবং সুখে অবস্থান করতে হবে। হ্যাঁ, তো যে কোনো পশ্চারে, হ্যাঁ যেই পশ্চারে আমি স্টিল থাকতে পারছি অনেকক্ষণ ধরে উইদাউট এনি মুভমেন্ট, অ্যান্ড আমরা কমফোর্টেবল আছি সেখানে, শুধু স্টিল থাকলে হবে না, কমফোর্টেবলও থাকতে হবে, তাহলেই সেটাকে আসন বলা হবে, রাইট? তো আমাদের যে এত আমরা যে নিজেকে প্রিপেয়ার করছি, এত টুইস্ট অ্যান্ড টার্নস করে, এত ডাইনামিক মুভমেন্ট করে, ওয়ার্ম আপ করে, তো এইসবের পারপাস কি হচ্ছে? যাতে আমাদের বডিটা প্রপারলি রেডি হতে পারে। রেডি হয়ে কি করব আমরা? আরো ফার্দার প্রোগ্রেস করব কিসেতে? ডিফারেন্ট রাজযোগা বা মেডিটেটিভ টেকনিকে। আলটিমেটলি কি আছে আমাদের? বডি থেকে মাইন্ডে মুভ করতে হবে যাতে আমরা ফার্দার আরো ওপরে যেতে পারি, তাই তো? তো বলা হয় যে যেখানে 220 ভোল্টের ইলেকট্রিসিটি সাপ্লাই করার ক্ষমতা আছে, সেখানে যদি বেশি পাওয়ার সাপ্লাই করে দিলে কি হবে? সেটা নিতে পারবে না। ঠিক সেরকমই আমাদের বডি যদি রেডি না থাকে আর আমরা একদম ডিপ মেডিটেশনে যাওয়ার চেষ্টা করি, তো মন চঞ্চল থাকবে, এদিক ওদিক হবেই না। তো সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি, তাই জন্য আমরা নিজেকে প্রিপেয়ার করছি। কেন প্রিপেয়ার করছি? যাতে
আমরা যে হায়ার প্র্যাকটিসেস গুলো করবো, অ্যাডভান্স প্র্যাকটিসেস, অ্যাডভান্স কিন্তু আসন অ্যাডভান্স করে নিলে কিন্তু অ্যাডভান্স যোগা হয়ে যায় না। অ্যাডভান্স যোগা তখন হবে যখন আমি একটা সিম্পল পজিশনে 40 মিনিট 1 ঘন্টা আরামসে কমফোর্টেবলি বসে থাকতে পারছি, সাইলেন্টলি বসে থাকতে পারছি। তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমরা একটা যোগার স্টেটে পৌঁছেছি, রাইট? তো এত প্রিপারেশনস সবকিছু সেটার জন্যই, সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার আওয়ার বডি অ্যান্ড আমরা ফার্দার আরো প্রোগ্রেস করতে পারি, রাইট? সেখানেই প্রাণায়ামও আছে, আসন প্রাণায়াম এই সব কিছু কিন্তু প্রিপেয়ার করছে আমাদের, ফাইন। তো এই অ্যাওয়ারনেস আর এই কনসেপ্টটা নিয়েই যদি আমরা আগে বাড়ি, তাহলে আমরা যোগাটাকে আরো ফ্রুটফুলি আমরা নিতে পারবো, রাইট? ফাইন দেন। দাদা আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। ইয়োগা দ্বারা কি সাইটিকাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যখন থেরাপি করানো হয় এই জিনিসটা খুব বিশেষ করে শেখানো হয়। এই জিনিসটাকে নেগেটিভলি নেবেন না, বাট এরকমই শেখানো হয় যে কখনো বলতে নেই যে উই ক্যান কিওর ইট। সবসময় আমরা রিহ্যাবিলিটেশন ওয়ার্ডটা ইউজ করি, বা হেল্প করতে, মানে কিওরের হেল্প করবে, মানে এটাকে আমরা ডাইরেক্ট মেডিসিনের পর্যায়ে ফেলতে পারছি না, ঠিক? তো আমাদের কি আছে, অনেকগুলো ফ্যাক্টরস আছে না। এবার আমি যোগা করে নিচ্ছি আর আমি আমাদের ডায়েট হয়তো ভুলভাল আছে, আমাদের স্লিপিং প্যাটার্ন ঠিক নেই, আর আমরা এক্সপেক্ট করছি যে রেজাল্ট কবে পাবো। তো দ্যাট ইজ ভেরি আনফেয়ার। শুধু আসন করলে প্রাণায়াম করে নিলে তো হয়ে যাবে না, আমাকে ঠিক টাইমে ঘুমাতে হবে, আমাকে ঠিক খাবার খেতে হবে, রাইট? তার সাথে সাথে যদি আমরা আসনা ইনকর্পোরেট করি, ডেফিনেটলি উইল গেট দ্য রেজাল্ট। হ্যাঁ আছে, যদি আপনার প্রশ্নের উত্তর হয়, ডেফিনেটলি সাইটিকার অনেক হেল্প হয়, মানে কিওরও হয়ে যায় অনেকবার। ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল কন্ডিশনেও দেখা গেছে যে অনেক কিওর হয়েই ফিরেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাদা, আমি একটা সমস্যার কথা বলতে চাচ্ছিলাম। বলুন। আমার হচ্ছে হাই ব্লাড প্রেশারের আমি ওষুধ খেতাম, 7-8 বছর খেয়েছি। এখন যেটা হয়, ওষুধ